আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছেন সিদ্দিক আলামিন ভাই, একজন জুলাই যোদ্ধা। আমরা তার কাছ থেকে তার পরিচয়টা শুনে নিব। আপু আপনাকে আসসালামু আলাইকুম। আহ আহ, এই মুহূর্তে আমি ভালো আছি, কিন্তু জুলাই মাসটা আসলে অনেকটাই স্মৃতি মনে পড়লে তখন আমাদের ভেতর থেকে খারাপ লাগাটা আসে। আর আমার নাম হচ্ছে সিদ্দিক আলামিন। আমি আহ, পড়াশোনা করেছি, ডিপ্লোমা শেষ হয়েছে আমার। আর আমি এখন একটা এনজিও তে আছি, প্রায় 9 বছর হয়ে যাবে আমি এনজিও তে কাজ করে আসতেছি। বা স্বেচ্ছাসেবীর সাথে আমার প্রায় 10 বছরের কাছাকাছি আমার একটা সম্পর্ক আছে একদম শুরু থেকে। আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে জুলাইয়ের, যেহেতু প্রথমেই বললেন জুলাই যোদ্ধা, আসলে আহ, জুলাই যোদ্ধা বলি আর যে যোদ্ধাই বলি, প্রথমত তো আমরা ইনসাফ নিয়ে আসলে এটা যুদ্ধটা, যে কিভাবে একটা রাষ্ট্রকে বাঁচাতে হলে, সেটা আমার কাছে মনে হয় না শুধু জুলাই থেকেই শুরু হয়েছে। এটা আসলে পিছন আপনার থেকে সাথে আরো অনেকেই অনেক ভাবে। আপনার সাথে আমার পরিচয়টাও মনে হয় এরকম ভাবেই হয়েছিল। এটা কি আপনার সাথে কি জি, আমার 18 আন্দোলনে পরিচয় হয়েছিল নাকি তারও আগে? 18 আন্দোলন থেকে। তারও 18 আগে কি আন্দোলন আমাদের আপনার, স্কুলটা থেকে? ছাত্র আন্দোলন। জি, 18 আন্দোলনে পরিচয় হয়েছিল নাকি আমাদের স্কুলটা থেকে পরিচয় হয়েছিল তারও আগে? স্কুল থেকে। তারপর 18 প্রিপারেটরি আন্দোলন। স্কুলে প্রিপারেটরি স্কুলে মালিয়া আপু হচ্ছেন একজন পার্সন, ছিলাম ওয়ান পার্সন, যে যিনি আছে। এটা আমি জাস্ট আমার যেটা সত্য সেটা আমি বলতেছি, যে ওই এলাকার ইকবাল রোডের, আমরা যেহেতু ওখানকার ছিলাম, আশেপাশে বাসা আমাদের। তো আপনি ছিলেন বাচ্চাদেরকে নিয়ে লেখাপড়া করার জন্য মাঠে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দিতেন বা কোথাও বসতেন। তো এই যে বিষয়গুলো তখন আমাদের অনেকে জানা ছিল, যে এখানে একজন আপু আছে বা আপনার একটা টিম আছে। আপনারা টিফিন টাইমে বা ক্লাস শেষ করে বাচ্চাদেরকে একটু একটা বই খাতা নিয়ে যতটুকু পারতেন আপনারা চেষ্টা করতেন বাচ্চাদেরকে সময় দেওয়ার। হ্যাঁ, আমরা সবাই তো আপনারা তখন এখন অনেক ছোট আছেন ছিলাম, আর আমাদের মতো ছোট 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 মানুষ ছিলেন। যারাই সোশ্যাল ওয়ার্ক করতো সবার সাথে একটা কানেকশন আমাদের এক্স্যাক্টলি, ছিল, এক্স্যাক্টলি। এটা হচ্ছে, একটা নেটওয়ার্ক ছিল। এই ভালো কাজ করতে করতে একটা সুন্দর একটা চলে আসে, চেঞ্জ চলে আসে, মানে তারা তাদেরকেই চিনে এবং এটা হয়ে যায়, এটা দুনিয়াতে হয়ে যায়, ভালো কাজে ভালো জিনিসই চলে আসে। জুলাই আপনার অভিজ্ঞতাটা আমরা আজকে শুনবো, গল্পগুলো। তো আপনি আমাকে বলবেন যে আপনি জুলাই আন্দোলনে, বা এখন তো এটা আসলে অভ্যুত্থান, আমরা আসলে এটাকে বিপ্লব বলতাম, কিন্তু বিপ্লব আসলে হয়েছে কিনা এটা নিয়ে আসলে অনেক রকম মতভেদ আছে। তো এই অভ্যুত্থানটায় আপনি যখন অংশগ্রহণ করেছিলেন, প্রথম কবে করেছিলেন অংশগ্রহণ, আর কি মনে করে করেছিলেন? ঢাকা ইউনিভার্সিটির হামলা প্লাস জাহাঙ্গীরনগরে যেভাবে চারদিকে অ্যাটাক করা হয় একসাথে, সেটা লাইভ, সেটার ভিডিও যখন শুরু হয়, একটা সময় গিয়ে মসজিদে পর্যন্ত আপনার সাহায্য চাওয়ার জন্য পরিস্থিতি চলে যায়। একদম পুরোটাই আপনাকে পুরা ব্ল্যাক করে দেওয়া হয়, চারদিক থেকে একদম অফ করে দেওয়া হয়। তখন কিন্তু রাতেও যখন আপুরা যখন এটাকে বারবার লাইভে আসতেছিল, এবং আপনিও একটা লাইভ করেছিলেন ওই মুহূর্তে, যে আপনাদেরকে যে অ্যাকশন নেওয়া হচ্ছে, রাতের বেলা এসে গেটে তারা এসে হামলা করে যাচ্ছে, এটা কিন্তু ওই সময় খুব প্রচুর একটা ভাইরাল হয়েছিল। যে তখন আমরা কিন্তু জানতাম না যে ইউনিভার্সিটির ভেতরে ক্যাম্পাসে কি হচ্ছে। প্রশাসন কোনোভাবেই আপনার বাহিরের আর ভেতরের অংশ কাউকে বুঝতে চাচ্ছিল না। যে তারা চাচ্ছিল এই জিনিসটা যত পরিমাণে পারে হাইড করে, তারা মেনটেন করে, সেটা তারা হইতেছে চেয়েছিল যে প্রতিবারের মতো, আগের বারের মতো এবারও তারা হচ্ছে হয়তো ওদের মতো প্ল্যানিং কাজ করতে পারবে। কিন্তু তারা এটা ভুলে গেছিল যে এটা ছাত্র, এটা শিক্ষার্থী, এখানে সব ধরনের, সব এলাকার, সব জেলার একটা ছেলে মেয়েরা, শিক্ষার্থীরা থাকে। তো সবাইকে সবাইকে দামায় রাখতে পারবে, বাট শিক্ষার্থীদের কখনোই দামায় রাখতে পারবে না, সেটা যদি ন্যায়ের পক্ষে হয়ে থাকে। তো ওখান থেকেই আসলে মূলত জাহাঙ্গীরনগরে যখন হামলা হয়, তখন আমাদের সাথে যে, আমরা যেহেতু আমি একটা জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করি, তো সেখানে আর্ট করতে অবস্থায় গিয়ে আমাদের 2টা সহকর্মী হামলার শিকার হয়। তো তার হাতের মধ্যে আপনার বোমার, এই যে বোমা না, কি বলে এটাকে, টিয়ার শেল যেটা থাকে, টিয়ার শেল একটা আঘাত পড়ে। তো তার হাতে ব্যান্ডেজ থাকা অবস্থায় সে হসপিটালে অ্যাডমিট থাকে। তো ওই ছবিটা যখন আমাদের গ্রুপে আসে, যে আমরা আমাদের, সে কিন্তু বলতেছিল যে ভাই আমাদের অবস্থা ভালো না, আপনারা দোয়া রাখেন। এইটা বলার 2-3 ঘন্টার মাথায় সন্ধ্যার ভেতরেই আপডেট আসে যে তাদের অবস্থা ভালো না, তাদেরকে হামলা করে, মানে আপনারা তো এখানেই ছিলেন জাহাঙ্গীরনগরে। তো তখন আমরা প্রস্তুতি নেই যে না, যখন আমাদের নিজেদের ভাই ব্রাদারের কাছে বা সহপাঠীদের কাছে হামলা করছে, তাহলে তো ঢাকায় আসতে বেশিক্ষণ লাগবে না। সেটা তো তারা চেয়েছিল যে ইউনিভার্সিটি গুলাকে আলাদা করে দেওয়ার জন্য, টোটালি নিজেদের নিয়ন্ত্রণে চেয়েছে। আর উম, ঢাকা ইউনিভার্সিটির আপনার হামলাটা যখন হয়, যখন ছেলে মেয়ে কোনো কিছু না বুঝে, তারা নারী পুরুষ না বুঝে, ছাত্র কিছু না বুঝে, তারা যখন এই সন্ত্রাসী গোষ্ঠীরা যখন তাদেরকে আঘাত করা শুরু করে, বাসের পিছনে ফেললে সবাইকে প্রকাশ্যে মারা শুরু হয়, এবং সাংবাদিকরা যখন আঘাত করা হয়, তখন আসলে কোনো একজন সাধারণ শিক্ষার্থী, সেটা জ্ঞান হোক জ্ঞান ছাড়া হোক, তাকে যে মেধাবী হইতে হবে এমন কিছু না, সাধারণ কোনো শিক্ষার্থীর বা জনগণের, বা মূলত শিক্ষার্থীর কথা যদি বলি, বসে থাকার
কথা না ঘরে থেকে, যে যেখানে আজকে তার উপর হামলা হচ্ছে, আজকে আমাদের উপর হামলা হইতে কতদিন, এবং এটা হয়েও গেছে, ভাবতে না ভাবতেই হয়ে গেছে। এখন আপনি যদি আমাকে সরাসরি প্রশ্ন করেন, আমি সিদ্দিক আল আমিন জুলাই যোদ্ধা যদি বলি থাকি, তাহলে কিভাবে আমি জুলাইয়ের সাথে সরাসরি সম্পর্ক করলাম, তখন এটা বলতে একটাই হবে, যখন আমার আমার আপন বন্ধু বা আমার জুনিয়রের যখন আঘাতটা চলে আসে, যখন আমার ঘরে আঘাত আসে, যখন আমার এলাকায় আঘাত চলে আসে। এরকম আমরা যখন দেখলাম আমাদের যেহেতু আমরা মোহাম্মদপুরের, তো মোহাম্মদপুর ৩ রাস্তা মোড়, আপনার আহ বিশেষ করে ধানমন্ডি ২৭ থেকে জিগাতলা পর্যন্ত পুরোটা যখন মানে হামলা শুরু হয়, আমাদের কাছে পার্সোনালি অনেক ফোন আসে যে ভাই আপনারা কোথায়, কি আমরা তো এখানে আছি, এই দিকে আছি এলাকার ভিতরে, তো ভাই আমাদের ধানমন্ডি ২৭ অবস্থা খারাপ। কিভাবে? যখন আমরা ধানমন্ডি ২৭ দিকে যাব, তখন আমরা দেখি আমাদের জুনিয়র, মানে আপনারা আমাদের জুনিয়র কারা, ক্লাস 8, 9, 10 বাচ্চারা, ছেলেমেয়েরা, আপনার ডিআরএমসি ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের ছেলেরা, এত ছোট ছোট বাচ্চারা বলেন আর বড় বলেন, সব সাদা শার্ট পরা, ২৭ নাম্বার পুরোটা তারা নিয়ে নিছে। কেন নিছে? কোনো ভাঙচুর ছিল না, তারা প্রতিবাদের জন্য গিয়েছিল। কি কারণে? কারণ তারা যেভাবে সন্ত্রাসী আকারে আসতেছিল আমাদের কাছে, তাদের কাছে, কারণ বাধ্য হয়ে তাদেরকে প্রতিরোধ করতেই হবে। তো তাদের হাতে কিন্তু কোনো অস্ত্র ছিল না। তারপর যখন দেখি যে না, তারা গুলি করা শুরু করলো পুলিশ থেকে। তারপরে আপনার সন্ত্রাসী গোষ্ঠী আপনার আ ছাত্রলীগের থেকে আপনার আসলো কি, রামদা, চাপাতি থেকে আসলো। তো এখন কথা হচ্ছে ভাই, আপনার আমার প্রতিবাদে নাই থাকতে পারেন। আপনি এটাকে অন্য কিছু ভাবতেই পারেন। তাই বলে কি আপনি স্কুলের শিক্ষার্থী, এই যে ১০০, ২০০, ৩০০ স্টুডেন্ট নামলো, এদেরকে কি আপনি চাপাতি দিয়ে কোপাবেন? এদেরকে আপনি সরাসরি পুলিশের ইয়া থেকে গুলি দিবেন? আপনি টিয়ার সেল মারবেন? আমরাও তো আসলে খুবই অবাক হইছিলাম যে জাহাঙ্গীরনগরে যাদের সাথে আমরা দোকানে বসে খাচ্ছি, যাদের সাথে এক রুমে হুম, হুম। থাকতেছি, যাদের সাথে একসাথে বসে একেবারে। ক্লাস করতেছি, সেই মানুষগুলো বিশাল বিশাল অস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপায় পড়ছিল। মানে জাহাঙ্গীরনগর তো একটা পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল, মানে সেখানে এই ঘটনাগুলো আসলে আমরা ওই সময় দেখছি। এই জন্য আপনাকে জিজ্ঞেস করা যে আপনি এরকম মানুষজনকে দেখছেন কিনা যাদেরকে আপনি চেনেন, তারা রাস্তায় নামছিল ছাত্র বা এখানে শিক্ষার্থীর আপনাকে উপর আমি হামলা যে করছিল। শুরুতে বললাম যে এখানে ছাত্রলীগের বলেন বা যুবলীগ বলেন, এখানে যারা এটা তো স্টেপ বাই স্টেপ তারা নামে। কারণ তারাও বুঝতে চাচ্ছিল না, তারাও কিন্তু বুঝতে পারতেছিল না জিনিসটা কোন পর্যায়ে চলে যাচ্ছে। তারাও হচ্ছে ভেতরে দলীয়ভাবে তারা বারবার এটাকে মিটিং করে যে এটা কি জামাত, ওই যে তাদের ভাষায় যে জামাত শিবিরের কাজ কিনা, এটা তো শুধু শিক্ষার্থীদের কাজ না, এটা তো শুধু আপনার অন্য আ রাজনৈতিক ইয়ারা, এখানে বিএনপির কথা আছে যে বিএনপিরা করতেছে কিনা, নাকি শুধু শিক্ষার্থীদেরকে নামিয়ে দেওয়া হইছে। আমার কথা হচ্ছে ভাই, শিক্ষার্থীদের কি এতটাই মানে মানে ইউজলেস যে তারা রাজনৈতিক একটা দলের নাম নিয়ে তারা নেমে যাবে? সেটা জামাত হোক, বিএনপি হোক, শিবির হোক, যেই হোক। একটা ৫ বছরের বাচ্চা বা ১০ বছরের একটা বাচ্চা, বা ধরেন আপনি ক্লাস 8, 9 এর ছেলেটা, কেন সে পথে নামবে? আচ্ছা, আপনি হয়তোবা পয়সা দিছেন, ১০০ জনকে দিছেন। আপনি কি ৫০০ জনের মানুষের টাকা দিয়ে আপনি কি এতগুলো স্টুডেন্ট নামার কথা? একটা মেয়েকে নামাতে পারবেন? আমি ছেলের কথা বাদ দিলাম, জান আমরা ছেলেরা আ অনেক কথা বলতে পারি। কিন্তু একটা মেয়ে কি সম্ভব? এখানে একটা মেয়ে, ১,০০০ মেয়েও শেষ করা যাবে না। তো সবাই কি আপনার রাজনীতির জন্য নামছিল? জি না। এটা যদি তারা যত গর্ব করেই বলুক, যেকোনো দলই বলুক যে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে ইয়ে করছি, না। স্টুডেন্ট শিক্ষার্থীরা একমাত্র তারা নামছিল তাদের সহপাঠীদের উপর বা তাদের উপর আঘাত করার জন্য। তো নেমে গেছি আমরা। নেমে যাওয়ার পরেও যখন দেখছি যে আমার বন্ধু, মানে আমার ছোটবেলার বন্ধু বা এলাকার বড় ভাই বা ভাই ব্রাদার যাই বলি, তারা পর্যন্ত মাথা ফেটে গেছে, কোপ খেয়েছে, আপনার টিয়ার সেলের আঘাতে তাদের একাকার অবস্থা। তখন আমরা এইভাবে একজনকে একজন যখন দেখতে পারছে যে তাদেরকে আঘাত করা হইছে, তখনই তারা আসলে আপনি যদি বলেন না যে অমুক দল ডাকছে, তো এটা যদি তাদেরকে বলে যে না আমরা ওদেরকে ডাকছি না, এটা মিথ্যা কথা। এটা একদমই মিথ্যা কথা। এটা বিবেকে বুদ্ধিতে তারা নেমেছে। এখন কেউ বলতে পারে যে ভাই আবেগে নামছি। হতেই পারে। কিন্তু তখন তো আমাদের কাজ মাথায় ছিল যে মানে আমি ঘরে কিভাবে বাঁচবো? যে আমার ক্লাসমেট, আমার এলাকার বাসী তাদেরকে মেরে ফেলতেছে। এবং জিনিসটা এমন হইছে আপনার ধানমন্ডির ২৭ থেকে ৩২ এর আগ পর্যন্ত, জিগাতলা থেকে আপনার মোহাম্মদপুরের আ সরকারি কলেজটা পর্যন্ত পুরোটা ছাত্রদের আন্ডারে আস্তে, আস্তে হয়ে গেছিল। যখন আপনার একেকটা মেসেজ দেওয়া যায়, ইউল্যাব এর স্টুডেন্টরা, বিশেষ করে মেয়েরা, ছেলেরা, তারা ৩ রাস্তা মোড়েই আসতে পারতেছিল না। কারণ ওই যে ওদিকে দলীয় লোকরা আছে। কিন্তু যখন ওখান থেকে এই যে মাদ্রাসার স্টুডেন্টরাও যখন নেমে যায়, তখন তারা পিছু হটতে থাকে। তখন ইউল্যাব এর অনেক স্টুডেন্টরা আছে বা ইউল্যাব এর ওই মুহূর্তে সিনিয়র যারা ছিল, তো তখন তারাও একটু সামনে আগানোর চেষ্টা করে। তো এভাবে আস্তে, আস্তে আপনার ধানমন্ডির দিকে যে যেভাবে পারে, ধানমন্ডির দিকে আপনার, আমি যদি ভুল না করি এটা হচ্ছে ১৬ জুলাই, যেদিন ফারহান ফায়াজ আ আপনার হয়, আ
শহীদ হন, ওই দিনই আসলে মূলত 27-এ সবচেয়ে বেশি গরম হয়। মানে ওই দিন যে 27টা হচ্ছে ওই দিন রণক্ষেত্রের চেয়েও ভয়ঙ্কর অবস্থা হয়। এবং এখানে একটা ভিডিও ভাইরাল হয়, এটা আমি জানি না এই ভিডিওটা এখন কোথাও আছে কিনা, এটা আমাদের কাছে আসে বা ছড়িয়ে যায় মেসেঞ্জারে, একটার পর একটা আসতে থাকে সবার কাছে। সে হচ্ছে একটা জায়গায় রেসিডেন্সিয়ালের কিছু ছেলেপেলে আটকে যায় এবং কিছু মেয়ে আটকে যায়, তারা বেরোতে পারতেছিল না। মানে 32 থেকে আসাদ গেট থেকে কিছু ওই যে তারা এসে আঘাত করা শুরু করে। যখন এই ভিডিওটা হয় তখন এই ভিডিও দেখে অন্যান্য শিক্ষার্থীরা বের হয়ে চলে আসে ওদেরকে বাঁচানোর জন্য। যখন ওদেরকে বাঁচানো বলতে ওদেরকে বের করে নিয়ে আসে, আমরা তো আর যে মারামারি করতে যাবো না। স্বাভাবিক, শিক্ষার্থীদের কাছে তো কলম ছাড়া খাতা ছাড়া তো তখন ব্যাগ ছাড়া, লাঠি তো কখন আমার হাতে নেওয়া লাগছে, যখন আপনি আমাকে আঘাত করবেন তখনই তো আমার লাঠি নেওয়া লাগবে হাতে। তখন লাঠি হিসেবে কি নেওয়া লাগলো, সামনে যা ছিল সবার, গাছের গুড়ি নিয়ে, ডাল নিয়ে, তারপরে আশেপাশে ক্লাব থেকে যে যেভাবে পারছে। তখন আমরা হচ্ছে, আমি একটু বলে রাখি যে যেটা সত্য সেটা সত্যই আমি বলবো। আমি এমন না যে আওয়ামী লীগের হয়ে কথা বলবো, বিএনপির হয়ে কথা বলবো, জামাত শিবির নিয়ে কথা বলবো। আমার এলাকার যারা আওয়ামী লীগ মানে ছাত্রলীগের যারা ছিল, হ্যাঁ ছিল, আমি 70% অ্যাগ্রেসিভ ছিল, কিন্তু 30% হলো তাদের ভেতরে একটা জিনিস ছিল যে আহ কেমনে আমি, কিভাবে আমি আমার ছোট ভাইদেরকে মারি, কিভাবে আমি ছোট ভাইদেরকে যে আমি আঘাত করতে পারি। And তারা কি কোপাবে না মারবে নাকি গুলি করবে এটা তারাও জানে না, কিন্তু তাদের কথা হচ্ছে আমি যেখানে যাব কিভাবে যে আমি ওদেরকে করি, কেন আমি এটা একটা প্রমাণ বলি। হ্যাঁ, আমি লীগের যখন যাচ্ছিলাম, অনেকে তো হচ্ছে জুলাইয়ে পদত্যাগ করছিল ঘোষণা দিয়েও, আমার মনে পড়ে তো। হুম, অনেকে করছিল এটা দেখে। এবং মজার কথা হচ্ছে এটাই প্লাস পয়েন্ট হয়, এটাই প্লাস পয়েন্ট হয়, অনেকে প্রকাশ্যে আসে না, এটাকে আবার বলে রাখা দরকার। অনেক লীগের ছেলেপেলেরা প্রকাশ্যে এখনো আসে নাই যে আমি দলীয় হিসাবে মানে শিক্ষার্থীদের সাথে ছিলাম, হয়তো এখন তারা আবার মন ঘুরে ফেলতে পারে, বাট ওই মুহূর্তে তারা মানে এইটা, আপনি কেউ বিশ্বাস করুক বা না করুক, যারা ফিল্ডে ছিল, যারা ঘরে বসে এসিতে বসে টিভি ছেড়ে দেখে নাই, যারা ফিল্ডে ছিল সম্মুখ সারিতে, তারা একমাত্র জানে যে এখানে লীগের ছেলেপেলেরাও ছিল। হ্যাঁ, কিভাবে ছিল, আমাদের জাহাঙ্গীর এখন আমাদের শিক্ষার্থীদের ভেতরে ছিল, এখন কিভাবে ছিল। আমি আমার থেকে একটা উদাহরণ দেই। আমি যখন যাচ্ছি আমার এলাকা থেকে, তো আমার এলাকা তো শুনশান, খালি পয়েন্টে পয়েন্টে যেখানে ক্লাব আছে সেখানে ছেলেমেয়েরা বসে আছে। স্বাভাবিক, সবাই আমাকে কম বেশি চিনি, আমরা তাদেরকে চিনি। এখন এই আমি নাম বলবো না, লিগেরই থেকে 2-4 জন যারা ছিল তারা জানে যে আমি কোথায় যাচ্ছি বা আমি কি করতেছি। এবং তারা মানে ওই মুহূর্তে আলহামদুলিল্লাহ যে তারা তখন পর্যন্ত আমাকে খালি একটা কথাই বলছে। তার মধ্যে একজনের কথা বলি, আমি নাম বলতেছি না, আমি যাচ্ছি, সে আমাকে বলতেছে কই যাস, আমি বললাম যাচ্ছি। তা আমি বলি না আমি কোথায় যাচ্ছি, সে আমি বললাম আমি জানি তুই কই যাইতেছিস, কিন্তু এদিক দিয়ে যাস না, ওই দিক দিয়ে যা। মানে সেও জানে যে সে ওদিক দিয়ে গেলে বা শিক্ষার্থীদের বা আমাদের কি অবস্থা হবে। তো আমি আমার থেকে বলবো যে তারাও মানে 2-1 জন হইছে যে চাইছে। হামলা তো সবাই আসলে করে নাই। এমনকি আন্দোলনের আমাদের লিডারদের মধ্যেই তো অনেকে ছিল যখন সেই সময়ে জুলাইয়ে লিগ করতো। মানে আমাদের যেমন জাহাঙ্গীরনগরের জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু ভাই, উনি তো আমাদের জুলাইয়ে আন্দোলনের একজন লিডার ছিল। উনি কিন্তু তখনও লিগ ছিল, জুলাইয়েও কিন্তু উনি লিগ ছিল, ছাত্রলীগ। তারপর আমাদের তো এখন যে সার্জিস আলম ভাই, সেও তো ছাত্রলীগ। তো এটা তো প্রকাশ্যে, এটা তো আর কিছু বলার নেই, এটা নিয়ে পরে না আমরা জানতে পারলাম। কিন্তু এখানে আসলে কেন বলা হয়, কেন বারবার বলতেছি, এখন অনেকে বলতে পারে যে কি লিগকে কি আপনি একটু পজিটিভ দিকে নিতে চাচ্ছেন। দেখেন ভাই, আগে কথা বলতে হবে সত্য, এটা আপনার সত্য কিছু জিনিস মানতে হবে। এটা আপনি যদি মনে করেন যে আমি একঘেয়েমি, মানে এটাও কিন্তু একটা এক ধরনের স্বৈরাচারী হয়ে যায় আমার চিন্তা ভাবনায়। মানে আমার স্বৈরাচারী মানে যে রাষ্ট্রের ক্ষমতা একভাবে হয় তা না, আমার মাথায়ও কিন্তু স্বৈরাচারী চিন্তা হয়ে যাবে তাহলে, যে লীগ মানে খারাপ বা দল মানে খারাপ, শিবির মানে খারাপ, জামাত মানে খারাপ। বিষয়টা কেমন বুঝতে হবে যে ওই মুহূর্তে কি চলতেছিল। ওই মুহূর্তে কিন্তু আর ছাত্রলীগ ওই নিজেও সময় জানতো না যারা যে তাকে, সরাসরি হামলায় জড়িত ছিল, তাদের ব্যাপারে কোনো দ্বিতীয় কোনো অপশন নাই রিকনসিডার করা যে তারা ভালো না খারাপ। যারা সরাসরি হামলা করছে তাদের ব্যাপারে আসলে আর কোনো সে নাই। আর কোনো এটা কোনো হচ্ছে কিছু এক না। নাম্বার। এটা দ্বিতীয় হুম, হচ্ছে এখন যারা শহীদদেরকে মকারি করে, ঠিক আছে, বা জুলাই নিয়ে খারাপ কথা কন্টিনিউয়াসলি বলতে থাকে, মানে একটা থাকে না যে হ্যাঁ আমি আওয়ামী লীগ করতাম বা এখন করি বা যেটাই করি, যেটা আওয়ামী লীগ জুলাইয়ে করছে সেটা খারাপ ছিল, ঠিক আছে, সেটা খারাপ কাজ হুম, ছিল। হুম, শহীদদেরকে শ্রদ্ধা করা, জুলাইয়ের সময়টাকে শ্রদ্ধা করা, এই ঘটনাগুলোকে এই জিনিসটা যদি না হয়, যেমন এই যে মেহের আফরোজ শাওন একটা বলছে, ঠিক আছে, এই জাতীয় ঘটনাগুলো যারা এখনো কন্টিনিউয়াসলি করতেছে, বুঝে বুঝে ইচ্ছা করে শহীদদেরকে খারাপ কথা বলতেছে, অসম্মান করতেছে, এদের ব্যাপারেও আমি আসলে মনে করি না যে সেকেন্ড কোনো ভাবার কিছু আছে যে এরা কি আসলে ভালো না খারাপ। এখানে সেকেন্ড কোনো ওয়ার্ডই আসবে না। মানে এখানে এটা যে আহ, মানে আমার কথা হচ্ছে বিরোধী হওয়া লাগবে না। আমি বলতেছি যে ভাই আপনারা জুলাইকে পছন্দ করার দরকার নাই,
এখানে কোনো মানে কোনো হাদিসের লেখা নাই যে আপনাকে আপনি পছন্দ করেন নাই, যে আপনি করবেন না। দরকার নাই। আমি আপনাকে বলতেছি না জুলাইকে সাপোর্ট করতে। আমার কথা হচ্ছে আপনি নিজেকে একটা প্রশ্ন করেন না। আপনি একটু নিজেকে একটা প্রশ্ন করে নিজের উত্তরটা দেখেন আপনি দিতে পারেন কিনা নিজেকে। যে আপনি ৫ বছরের একটা বাচ্চাকে কিভাবে গুলি খায় হেলিকপ্টার থেকে? কিভাবে একটা মগজ ফেলে দেওয়া হয় একটা ছেলের, একটা শিক্ষার্থীর? কিভাবে আপনি পুলিশ এভাবে চেন দোলা ধরে নিয়ে গাড়িতে ফেলে আগুন ধরায় দেয়? কিভাবে আপনি ফ্রন্টে এই এখন আমি একটা কাছে মানে আমার চোখের কথা বলি। এখন তো আপনার স্টোরি বলতেছি। আমি কথা বলি। ২৭ এ আমাদের কিভাবে হামলা হয়? ২৭ এর একটা সময় স্টুডেন্টরা দখল নেয়, একটা সময় তারা চলে আসে। এভাবেই তো পুরোটা হইতে থাকে। যখন স্টুডেন্টরা পিছিয়ে আমরা যখন পিছিয়ে আসি, তখন জিনিসটা এইভাবে মানে ছাত্রলীগের আর হচ্ছে আপনার তখন পুলিশ ২ টা মানে খুব সুন্দরভাবে তারা একটা মেইনটেইন করে আসে। ১ম এ তারা করে হচ্ছে টিয়ার সেল মারে। ইচ্ছামত টিয়ার সেল মারে। টিয়ার সেল মারার পরে যখন একটা ধোঁয়া হয়ে যায়, ওই ধোঁয়ার মাঝখান দিকে তখন তো আমরা দেখতেছি না যে ওখানে কি হচ্ছে? কিছুই দেখা যায় না। ওই ধোঁয়ার ভেতর থেকে হঠাৎ করে আমরা দেখি ধোঁয়া থেকে এতগুলা দল ছেলেপেলে দৌড়ে আসতেছে। তাদের কিন্তু মুখে মাস্ক-টাস্ক পরা সবকিছু। কারণ তারা জানেই যে আমি ধোঁয়ার ভেতর দিয়ে যাবো এবং তারা সব সশস্ত্র হিসেবে রামদা, চাপাতি ইত্যাদি ভাবে নিয়ে আসতেছে। এবং তারা এভাবে স্টেপ বাই স্টেপ আসতেছে এবং মজার কথা হচ্ছে মানে জিনিসটা মজা কেন বলতেছি যে ওদের সাইকোলজি ভাবে এমনভাবে সাজায় নিচ্ছে একজন কিভাবে একটা রাজনৈতিক দল আর একটা দেশের একটা আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে মিক্সড হয়ে যায় যে তারা টিয়ার সেল মারলো, ধোঁয়া হলো, এটার মাঝখান দিয়ে তারা আসতেছে চাপাতি নিয়ে আর পিছন দিকে তারা আবার গুলি বা টিয়ার সেল মারতেছে। তো আপনার কি মনে হয় যে একটা স্টুডেন্ট ওই মুহূর্তে কি কোনোভাবে নিজেকে কন্ট্রোল রাখা যায়? এটা কি সম্ভব? তখন কি মনে হবে না নিজেদেরকে? তখন কি তারা আ ওই শিক্ষার্থীরা কি তখন ওখানে শিক্ষার্থী মানে কি বলতেছি? ওখানে ছেলে আছে, মেয়ে আছে। এখানে জুনিয়র, সিনিয়র যদি বলি, যাই বলি, সবার মেন্টালিটি কিন্তু একটাই সেম ছিল। যে ওদেরকে এখান থেকে প্রতিরোধ করে সরিয়ে দেওয়া। আমরা তো চাইলেই যার, যার ঘরে চলে যেতে পারতাম। তারা কেন আমাদের আঘাত করতেছে? প্রশ্ন কিন্তু ওখানেই থেকে যায়। তোমরা যে আমাকে মারতেছো, এই যে আমাকে রামদা দিয়ে মারতেছো, মেরে কি হবে? মারতেছো, ঠিক আছে মেরে ফেলছো, শেষ। এরপর কি হবে? বাসায় যেয়ে ঘুমাতে পারবা? এই যে লীগের ছেলেবেলায় বলি বা পুলিশের কথা বলি, যেই আনসার এই আনসার বলতে বিজিবির ইয়াও ছিল কিছু। পরে একটা সময় গিয়ে তারা পিছিয়ে যায়। তো তাদের ঘরে কি সন্তান ছিল না? যেই স্কুলের স্টুডেন্টরা নামছে ওই স্কুলে কি নেতা, এমপি, মন্ত্রী, মিনিস্টার কি ছেলেমেয়েরা পড়তেছে না? তারা কি ঘরে যেয়ে তার ওই ছেলেমেয়েদেরকে কি গুলি করে মারতে পারত? কিন্তু মজার কথা কি জানেন? ওই পুলিশের ঘরের ছেলেমেয়েরাই আন্দোলনে ছিল। তো যুবলীগের এখানে আ বাপ গেছে আসাদ গেটে নেতৃত্ব দিতে। আর ছেলে গেছে ধানমন্ডির ২৭ এ আমাদের ওইখানে পানি দিতেছে। তো কাদের হাতে অস্ত্র আর কারা যায় পানি। আচ্ছা ঠিক আছে পানি দিচ্ছে। তো বাপ কোথায় আর ছেলে কোথায়? কিন্তু বাপ কিন্তু একটা ভালো একটা পদে ছিল। কিন্তু ছেলে কেন ওই বাপের পিছনে গেল না? একই ঘরেই তো প্লেটে খাচ্ছে। বাবাই খাওয়াচ্ছে ছেলেকে। ছেলে পড়াশোনা করতেছে, ছেলেও ইনকাম করে ঘরে দিচ্ছে। একই ঘরে যখন রাতের বেলা খেতে বসে, কিন্তু দিনের বেলা হোক বা রাত যেখানেই হোক পথে গেলে ২ জন ২ ভাগে যাওয়া লাগে কেন? এবং এটাই হইছে। অনেক আর্মির ছেলেপেলে, অনেক দল, বিরোধী দল যে দলই বলি, ছেলেবেলা আমাদের সাথে ছিল বা আমরা একসাথে ছিলাম এবং সে আচ্ছা, আপনি হচ্ছে মোহাম্মদপুরে আন্দোলন করেছিলেন যেহেতু সক্রিয়ভাবে এবং ডিআরএমসির স্টুডেন্টদের সাথে আন্দোলন করেছেন ধানমন্ডিতে। তো ওই ডিআরএমসির একটা ছেলে শহীদ হয়, ফারহান ফায়াজ। তো ফারহান ফায়াজ যখন শহীদ হয় তখন আপনি ঘটনাস্থলে ছিলেন যতদূর আমি জানি। এবং এরকম অনেক কিছু ঘটে ফারহান ফায়াজের শহীদ হওয়া থেকে শুরু করে একদম কবর দেওয়া পর্যন্ত, যেগুলো আপনি আপনার একদম পুরাটা চোখের সামনে ঘটে। তো সেই স্টোরিটা আপনি কি আমাদের সাথে শেয়ার করবেন কিনা? আচ্ছা, ১ম এ হচ্ছে আ যদি বলেন আমার প্রশ্ন যে জুলাইয়ের ভেতরে সবচাইতে আঘাতপ্রাপ্ত আপনার মানসিকভাবে আপনি যদি ট্রমায় যান, তাহলে হচ্ছে ফারহান ফায়াজের আ মৃত্যুর যে লাশ নিয়ে আমাদের যে দৌড়ের, এইটা হচ্ছে সবচাইতে আমাদের বেশি ট্রমাটাইজ করে, আমাকে বিশেষ করে। আপনার আপনি বলতে পারেন যে মোহাম্মদপুরে কবে থেকে আসলে এই আঘাতটা আসে? তো মোহাম্মদপুরে আসলে ৩২ থেকে ওই যে আমি আগে বলে রাখি সায়েন্স ল্যাব থেকে যখন আস্তে ভেতরের দিকে আসতে থাকে, তখন ছড়াতে যখন এটা মোহাম্মদপুরে চলে আসে আপনার প্রায় ১৮ তারিখে। তো ১৮ তারিখে হচ্ছে ফারহান ফায়াজ হচ্ছে শহীদ হয়। তার ১৯ তারিখে হচ্ছে সৈকত শহীদ হয়। ১৮ তারিখ সকাল থেকে আপনার সকাল ৯ টা কি ১০ টায় যখন ডিএনসির ছেলেরা যখন আপনার ওই যে আপনার জিনিসটা ছড়িয়ে যায়, ওদের উপর যখন আঘাত করা হয়, তখন তারা ধানমন্ডির ২৭ এর দিকে ঢুকা শুরু করে। তখনই মূলত আপনার হামলা শুরু হয় ৩২ থেকে আসা সন্ত্রাসীরা যখন আসে বা পুলিশ মূলত হচ্ছে পুলিশই আমাদেরকে খেপিয়ে দেয়। ছাত্রদেরকে সরাসরি টিয়ার সেল যখন মারে, তখন স্বাভাবিক ওখানে হয়তোবা আমি আমার ব্রেইনকে বুঝাইতে পারি। কিন্তু একজন ক্লাস 8, 9 এর 10 এর বাচ্চাকে বা ছেলেকে আপনি বুঝাইতে পারবেন না। সে এই ফাইটের মধ্যে ঢুকেই যাবে। সে মনে হয় যে না আমি ওকে যাই কামড়াই দিয়ে। তো
যখন আমরা 27-এর আপনার এই যে গ্রিন হসপিটালটা যেখানে আছে মানে শেষ মানে শঙ্কর থেকে যখন আমরা 27-এর দিকে মুভ করতে থাকি, ওখান থেকে ডিআরএমসির ছেলেরা ছত্রভঙ্গ হয়ে যায়, হয়ে লালমাটিয়ার যে পিছনে আপনার মিনা বাজারের পিছনে যে গলি, এইগুলাতে আমরা অবস্থান করি ওই মুহূর্তে। কারণ আমাদের আর কোনো মেন রোডে উঠার পসিবল হচ্ছিল না, কারণ তারা মুহুর্মুহু গুলিও করতেছে, টিয়ার সেল আমার। তো আহ ফারহান ফায়াজ ঠিক যে সময়টা মারা মানে গুলি খায়, এটা আপনার গুলিবিদ্ধ হয়, সরি। তো এটা মানে সম্ভবত 2টা কি 2:30টার দিকে। তার আগ পর্যন্ত এই সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার শঙ্কর থেকে আমাদের ধাওয়া পাল্টা চলতেছে। ঠিক এই সময় আমি যদি আমার কথাটাই বলি, একটা টিয়ার সেলে আসে, আমাদের তো চোখ জ্বালা পড়া, যা অবস্থা খারাপ, অনেকগুলো আসতে থাকে। কিন্তু আমরা বেশি সামনে যেতে পারতেছিলাম না, কারণ তাদের হাতে রামদা, চাপাতি ইত্যাদি ছিল। কারণ তার অবস্থান মূলত করেছিল হচ্ছে আসাদ গেট। আসাদ গেটে থেকেই তারা 27-এর মাথায় আসতেছিল, রাফা প্লাজার ঠিক কর্নারে। তো সেখান থেকে আপনার আহ যখন আমরা গলিতে যাচ্ছি, আবার আসতেছি, আবার গলিতে যাচ্ছি, তো একটা ফাঁকা গ্রেনেড আপনার আমার খুব কাছে এসে বাস্ট হয়। তো বাস্ট হওয়ার পরে আমি যে ছিটকে পরে আমার বাম কানে ভালো ধরনের একটা আঘাত আমি পাই, বা তবদা যেটাকে বলে তবদা হয়ে যায়। তো তবদা হওয়ার পরে আমাদের মানে কোনো কাজ করতেছিল না, যে আমরা যারা 2-4 জন পড়ে গেছিলাম। তো চোখ খুলে আমরা যখন দেখি একে টিয়ার সেল গ্যাস, তার মধ্যে তারা ফাঁকা গ্রেনেডটা ছুড়ে, তখন চোখটা খুলে দেখি আশেপাশে পোলাপান যেভাবে দৌড়াচ্ছে, কেউ কিছু আপু পড়ে গেছে, ওদেরকে টেনে নিয়ে যাইতেছে। আর চোখ খুলে দেখি পুলিশ এবং সন্ত্রাসীরা দৌড়ায় আমাদের দিকে আসতেছে, এবং ওরা আমাদেরকে লিটারেলি কোপাইতে আসতেছে বা আমাদেরকে মানে ধরতে আসতেছে। আমরা জাস্ট দেখতেছি ওরা দৌড়ানো, ওই যে আমি আগেই বললাম, তারা আগেই কিন্তু টিয়ার সেল মারতো হুম, যাতে আমরা তো না দেখতে পারি, বা অনেক রকম করে। হুম। তো কোনো মতে আমাকে কে জানি টান দিয়ে পিছনে হাঁটাইছে, যে ভাই চলেন, মানে ইয়াতে কোনো মতে টান দিছে, আমি কানে হাত দিয়ে আমরা হাঁটা মানে আপনার কোনো কানে মতে কি পরে সেফ। কোনো ট্রিটমেন্ট করাইছিলেন? হ্যাঁ, আসতেছে এটা তো বাম কানে আসার পরে আপনার মনে করেন তো, আমি এখনো কিন্তু বাম কানে শুনি না, একবারই ব্লিডিং ট্রিটমেন্ট কি হয়, হচ্ছে? একটা মোটামুটি একটা ব্লিডিং ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হয়েছে। আপনি কি আহত হিসেবে রেজিস্ট্রেশন করছেন? না, না, আমি ওইভাবে যাই না। আমি ওই যে বললাম না, আমি আসলে এখানে কোনো সুযোগটাই নিতে চাইনি। আমি ধরেন আমি আহত হিসাবে, দেখেন ৳10 টিকিট কেটে আমি কান দেখাইলাম, আমি নাক কান গলা হসপিটালে। আমি এটা নিয়ে আমি এখন আবার কলম ধরবো, খাতা খুলো, আবার আমি জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে প্রকাশ করতে যাবো। আমার আমার কাছে দরকার নাই। আমি আমার আঘাত এই যে পাইছি। আপনার কানটা যে এখনো আল্লাহ ঠিক আমাকে হইলো ভালো না, রাখছে। ধরেন উন্নত চিকিৎসা আরো যদি পাইতেন, হয়তো এতদিনে সুস্থ হয়ে যেতেন পুরোপুরি। যদি এটা ওই পর্যায়ে যেত, আমি অবশ্যই সরকারের কাছে যে আমি নিজেকে আবেদন করতাম। যেহেতু আমার ওই সামর্থ্য নাই। তো যখন আমি দেখছি যে না, একটা ক্ষত রয়ে গেছে ভেতরে, থাকলাম। ওই ক্ষতর চেয়ে মনের সবচেয়ে বড় ক্ষত, এখন আমি আপনাকে সামনে আসতেছি। তো যখন আমরা আঘাত পেয়ে যার অবস্থানে চলে গেলাম গলিতে, আবার আমরা মেইন রোডে আসলাম। তো তখন আমি একটু নিজেকে স্থির করলাম যে না, একটু হলেও নিজেকে সেভ রাখি। তখন আমার ওই আঘাত পাওয়ার আগ পর্যন্ত আমার ভেতরে একটা রক্ত গরম ছিল। কিন্তু ওই আঘাত পাওয়ার পরে আমার মনে পড়ছে যে আমার ঘরে তো আমার ভাই, মা দুজনেই শারীরিক প্রতিবন্ধী এবং অসুস্থ। এনাদেরকে তো মানে আমাকে তো বেঁচে থেকে ওদেরকে একটু হলেও খাওয়াতে হবে বা চলতে হবে। আমি তো আমার পরিবারে কিন্তু আমি বলে আসিনি। আমি বলছি আমার পাশের বন্ধু বাসায়, নাম বলতেছি না কারোই, বা তার পাশের বন্ধুর বাসায় যাচ্ছি। কিন্তু আমি কিন্তু আন্দোলনে। এবং মজার কথা হচ্ছে, এই আঘাত পাওয়ার কিছুক্ষণ আগেই, মানে গ্রেনেডটা যখন মারে তার কিছুক্ষণ আগেই, যে আমি এই যে পারিবারিক কথা যদি বলি, আমি আমার বড় খালার কাছে বড় হইছি মূলত। আর আমার আম্মা ছিল সাথে। যেহেতু উনি অসুস্থ মানসিকভাবে, সিজিফ্রেনিয়া পেশেন্ট। তো আমার বড় খালা ওই সময় আমাকে কল দিছে, এবং তখন আমার একটা আন্টি, আমি কল দেখতেছি, আর আমি এদিকে তাকায় দেখতেছি, এদিকে গুলি গ্যাস মারতেছে, আর আমি কল দেখতেছি। এখন আমি ফোন ধরবো নাকি আমি আন্দোলনে আমি কি বলবো ওনার জবাব দেয়া? লিটারালি আমার আপনার তখন মনে হয়েছে যে আরে, আপনার মনে হয় বাবা নাই। হ্যাঁ, আমার আব্বা মারা গেছেন আজকে প্রায় 26 বছর হবে। তাহলে তো ফ্যামিলির দায়িত্ব আসলে এই আপনার 26, উপরে। হ্যাঁ, হিসাবে আল্লাহ রাখছে উপরে। তো যেমন আমি আমার বড় খালার দেখলাম, তো আমার বড় খালা হচ্ছে, উনি একদম মিনিট টু মিনিট উনি আমার খেয়াল রাখতেন। তো ফোন ধরে আমি যেটা বললাম যে আমি আছি, দোয়া রাখেন। তো উনি বুঝতে পারছে বাসা থেকে যে আমি নাই, আমার ধরে রেখেও মানে বাসায় মানে উনি ধারণা করছে, তখন পর্যন্ত উনি এটা গেস করতে পারে নাই যে আমি আসলে বন্ধুর বাসায় নাই। তো যখন শব্দ শুনছে উনি বলতেছে যে আহ, আহ, আমার তখন ফোন দিয়ে বলতেছে তুই কি দুপুরে খাইছিস। চিন্তা করেন, আমি তখন সে আমারে বলতেছে যে একটা মায়ের জায়গা থেকে কি প্রশ্ন করবে, স্বাভাবিক দুপুরবেলা ফোন দিয়ে কি জিজ্ঞেস করবে, একটা মা কেন ফোন দেয়। দুপুরটা খাইছিস? হ্যাঁ, খাইছি। তো সেইখানে আমি জানি না একটু পরে আমি কি খাইতে যেতেছি। তো যখন ফোনটা রাখলাম, মন খারাপ হইলো অনেক, যে যাই হোক, আল্লাহ বাকিটা উপরেওয়ালা, আল্লাহ যা দেখবে। তো এই বলতে বলতে আমার কাছে একটা ভিডিও আছে।
তো আমরা হচ্ছে আপনার 27-এ যে মাঝখানে ব্যারিকেড গুলো থাকে, সরি যে ডিভাইডার গুলো থাকে, তো ওইখানে আমরা স্টিলের গুলো বাড়ি দিচ্ছিলাম সবাই মিলে। বাড়ি দিচ্ছিলাম এই কারণে যেন সাউন্ড হয়, শব্দ হয়, তারা যেন পিছিয়ে যায়, আমার তারা যেন মনে হয় বুঝতে এরকম পারে একটা যে ভিডিও আমরা আমি এখানে আছি। দেখছিলাম। জি জি এটা জি। কি আপনাদেরই ছিল? আর এটা এই এই সাউন্ডটা করতে করতে আমরা সামনে যাচ্ছিলাম, এবং আমরা যখন সামনে যাচ্ছি তখন আমাদের ভয়েস রাইজটা এমন ছিল যে আমরা চোখ বন্ধ করে আমরা যাইতেছি যে বাঁচি মরি যা আছে কপালে। আমরা যখন জানতেছি আমাদের গুলি করবে, ঠিক ওই সময় পৌঁছে পৌঁছে যখন সামনে চলে গেছি, যাই হোক তখন হামলাটা হয় একটা ফাঁকা গ্রেনেড পড়ার সাথে সাথে আমরা চিৎকার করি, তিনজন কি চারজন। আর একজনকে এই পাশের বাসার একজন গ্যারেজের যে ইয়া থাকে, উনি ধরে নিয়ে যায় গ্যারেজে কোনো মতে ভিতরে ঢুকে, কারণ ওদিকে পুলিশের গাড়ি আসা শুরু হয়েছে। তো পাশের গলিতে গিয়ে আমরা সেভ হওয়ার পরে, তো পাশের গলির যখন আমি যতক্ষণে নিজেকে একটু মানে কান বা নিজেকে একটু সেফ চিন্তা করতেছি, এর মধ্যেই দেখি যে রিক্সাতে আপনার ডিএমসির ছেলেপেলেরা, ওরা শিক্ষার্থীরা ওরা ধরপাকড় করে, মিক্সড এখানে অনেকেই ছিল, মিক্সড এর অনেকে রক্তাক্ত অবস্থা, ওকে ধরে নিয়ে দৌড়াই দিচ্ছে। তো যাবে মানে এমন সময় ওরা যাচ্ছে একদিক থেকে, ঠিক আমি যখন মনে হলাম যে না ওর সাথে আমার যাওয়া দরকার, এর মধ্যে দেখি ২ টা ছেলের অবস্থা আরো রক্তাক্ত অবস্থা। তো এখন ওদেরকে নিয়ে আমি বললাম ওরা যে কি ভাই গুলি আপনি খাইছিল? রিক্সায় উনারা গুলি খাইছে কিনা বলতে পারবো না, তবে ওরা পড়ে গেছিল, পড়ে গিয়ে ওদের উপর একজন পিটাইছে এবং ওরা মাথা ফেটে গেছে, একজন আঘাত পাইছে, একজন কেটে গেছে। মানে সম্ভবত ছুরি দিয়ে ওরা মানে কিছু করছে না। ও পাইছে রে। অবশ্যই মানে ফেটে গেছেন। তো ওই অবস্থায় তো ওরাদেরকে আমি রিক্সা উঠে, এখন আমরা বলতেছি ভাই আপনি যাবেন না আমি যাবো। তো কোথায় যাবো, তো রিক্সা মামা বলতেছে মামা এখানে সিটি হসপিটাল চলে নিয়ে যাই। হ্যাঁ, রিক্সাতে আমরা দুইজনকে নিয়ে, আমি দুইজনকে ধরে রাখছি, আমি উপরে বসে আছি। আমি এই ভিডিওটা থাকলে অবশ্যই আমি আপনাকে দিব, আমার কাছে আছে। তা আমরা বলতেছিলাম যে দোয়া করেন। আহ, আমি বলছিলাম যে আপনারা দোয়া করেন। উনি, আমি একটু বলে রাখি, দুইজনের মধ্যে একজন, দুইজনই সেম, একজন খালি একটা কথা বলতেছিল যে ভাই আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না। তখন আমি ফোনটা অন করি ভিডিওটা, তখন সে বলে যে ভাই পিছায় যাবেন না, আমি বাঁচি কে মরি। তখন কিন্তু তার রক্ত ভেসে যাচ্ছে, সেও জানে না সে বাঁচবে কি মরবে। সে তখন বলতেছে যে ভাই আমি বাঁচি বা মরি, আপনার আন্দোলন চালায় যান। আমি বললাম ওই মুহূর্তে আমি জাস্ট জিজ্ঞেস করছি ভাই আপনার, আমি জানি যে উনি আর কথা বলতে পারবেন না একটু পরে, উনি পড়ে যাবে, উনার আমি ধরে রাখছি। উনি বলতেছে যে আমি জাস্ট উনি জিজ্ঞেস করছি আপনার বাসা কোথায়, তাহলে এটা বলেন, আপনার নাম আর বাসা কোথায় এটা বলেন। উনি আমার একটা নাম বললো, আর আমি বললো বাসা মিরপুর। চিন্তা করেন কোথায় মিরপুর ১৪, আর কোথায় সে আপনার, আমি যদি ভুল না করি মিরপুর ১৪ হবে বাসা, আর সে মোহাম্মদপুরে এসে নামটা সে কি এখানে বলছিল শেল্টার মনে দিচ্ছে। পড়ে? আমার ঠিক মনে পড়তেছে না, আমি চেষ্টা করবো নামটা বের করার, বাট ভিডিও আছে ইয়াতে। তো যখন আমরা হসপিটালে গেলাম, সাথে সাথে আমরা উপরে নিয়ে গেলাম, ওরা সরাসরি আইসিইউ রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওদেরকে ড্রেসিং হচ্ছে। ওখান থেকে ওই ছেলেটার ফোনের মধ্যে, ওর ওখান থেকে ফোন দিছে একজন আঙ্কেল। ফোন দিয়ে বলতেছে যে আহ ও কোথায়, আমি বললাম এখন আমি কিভাবে বলি যে আপনার ছেলে আমি কি অবস্থায় আছে, সে জানে যে তার ছেলে কোথায়, কিন্তু সে ছেলে তার তার তো ওইটা নিতে পারবে না যে উম, সে কোন পর্যায়ে আছে। আমি বললাম যে আপনি যেখানেই থাকেন যত দ্রুত সম্ভব আপনি সিটি হসপিটাল চলে আসেন। এমন কেন কিছু হয়েছে, এমন কিছু হয়নি, আপনি আসেন, আপনার ছেলে পায়ে একটু আঘাত পাইছে। আমি তখনও বলতে পারতেছি না যে তার আপনার ছেলের অবস্থা প্রায় যায় যায় অবস্থা সিটি হসপিটালের ভিতরে। তো আমি ফোনটা নিয়ে ভাইকে মানে রাখলাম পাশে। তো রাখার পরেই আপনার আহ যখন আমরা সিঁড়িতে যাব, তো আমার সাথে আমার বন্ধু ছিল ফয়সাল। তো ও আমার সাথে ছিল, একসাথে আমরা মূলত মোহাম্মদপুর থেকে একসাথে ওখানে জয়েন করি। তো ও আলাদা হয়ে যায়, আমরা আলাদা হয়ে যাই, তো হসপিটাল আবার আমাদের একসাথে দেখা হয়। ও আবার আহত ওদেরকে নিয়ে হসপিটালে আসতেছিল। তো যে যেখানে পারতেছিলাম, যখন পারতেছিলাম না আমরা পিছিয়ে যাচ্ছি, তা পিছিয়ে গেলে কি হবে, তখন আমরা আহতদেরকে নিয়ে আমরা সিটি হসপিটালে যাচ্ছি। হসপিটালের সিন তখন হসপিটালে কেমন ছিল? ভয়ঙ্কর অবস্থা। আমি সিটি হসপিটালকে মন থেকে কৃতজ্ঞতা জানাই। সিটি হসপিটালের সিসি ক্যামেরা যদি 18 তারিখের জুলাইয়ের 24 তারিখ 24 সালের যদি চেক করতে বলেন, আসল রূপ বের হয়ে আসবে যে হসপিটালের পরিণতির ভিতরে কি ভয়ঙ্কর ছিল। এবং এটা শুধু সিটি হসপিটাল না, পপুলার হসপিটাল থেকে ইবনে সিনা সবগুলোর অবস্থা ভয়ঙ্কর অবস্থা। আমরা তখনও বিশ্বাস করি নাই যে আমরা বাইরে ফাইট করতেছি, কিন্তু হসপিটালে যে কখন ছেলেপেলে ঢুকে আহত হয়ে চলে গেছে এটা অসম্ভব। আমি যখন আহতদের নিয়ে যাওয়া বলতে দেখি কি ওমা, ইয়া খোদা তুমি কই নিয়ে আসলা, একটা বাচ্চা ছেলে, 6 বছরের বাচ্চা স্ট্রেচে শুয়ে আছে, ছেলেটা বাবা মা কি আছে কেউ জানে না। ডাক্তার বলতেছে আমরা মানে এই যায় কে নিবে, এইভাবে করা মানে কত বাপ মা ওখানে আপনার কান্না করতেছে বা ছিল। তো সিটি হসপিটালের ঠিক দোতলায়, আমি যদি ভুল না করি ক্যান্টিনের সাথেই, ওইখানে আমি ঢুকে দেখে দেখি সব মোহাম্মদপুরের ছেলেদের।
এবং যারা লিক করতো তারা ওইখানে, এবং ওখানে ওরা আহত অবস্থায় পড়ে আছে, যারা আমি পার্সোনালি চিনি, যাদের, সবার কথা না, আমি যাদেরকে চিনি। ওরা আমারে দেখে, আমি ওদের দিকে তাকায় থাকি। তখন বলল যে, "ভাই বেঁচে আছেন?" আমি বললাম, "আল্লাহ বাঁচায় রাখছে আমাদেরকে।" তখনও একটু বলে রাখা ভালো, ওই মুহূর্তে মোহাম্মদপুর থানা থেকে তখনও কোনো, মানে মোহাম্মদপুর যে থানা, তখন পর্যন্ত তারা আমাদের দিকে আগাতে পারে নাই। সিটি হসপিটাল পর্যন্ত আসতে পারে নাই। এখন আসি ফারহান ফাইজের বিষয়টা। ফারহান ফাইজের যখন তার আ ইয়া লা ই ওর তখন আমরা জানি না ওর মৃত্যু হইছে কিনা বা শহীদ হইছে কিনা। তো তখন তার বন্ধু-বান্ধবরা যখন নিয়ে আসে, তখন আমি নিচে যাই। তার বন্ধু-বান্ধব কিছু ভিডিও করতে পারে বা আমি নিচে যাই, দেখি অবস্থা কি। তখন আমরা তো জানি না যে ও কোন স্কুলের স্টুডেন্ট, ওর নাম কি, কিছুই জানি না। তো ও যখন ওকে আইসিইউর ভেতর নিয়ে যাওয়া হয়, ওই মুহূর্তে একজন মহিলা, ভদ্র মহিলা কান্না করতেছিল যে তার বাচ্চা মারা গেছে এবং গুলি খেয়েছে। সে পাগলের মতো দৌড়াচ্ছিল যে আমার বাচ্চা নাই, আমার বাচ্চা কি হইছে ইত্যাদি। তো ওই শোক, মানে কান্নার শেষ নাই। তো যখন আমরা দেখলাম যে একটা ছেলে শিক্ষার্থী মারা গেছে, একদম মারা গেছে, তখন তো নাম অত, কে কোথায় থাকে, কি পড়ে, তখন আমরা জানতেছিলাম আস্তে, আস্তে যে ডিআরএমসির ছেলে একটা মারা গেছে। কে মারা গেছে তোর পরে আমরা আসি। তখন আমি একটু বলে রাখি, আমার মাথায় পতাকা ছিল, বাংলাদেশের পতাকা, এবং গায়ে ভেস্ট ছিল বা ইয়া ছিল আপনার। ওই অবস্থায় ফিলিস্তিনের পতাকা আপনার হচ্ছে আমার গলায় অলওয়েজ ছিল। তো যখন ফারহান ফাইয়াজের অ্যাম্বুলেন্সটা নিয়ে বের হবে, নিচে যখন রেডি হচ্ছিল, তখন আমার একটা পতাকা, আমি এক্সট্রা পতাকা রাখতাম, নিয়ে আপনার ফারহান ফাইয়াজের অ্যাম্বুলেন্সের সামনে বেঁধে দিলাম। তারপরে যখন সিটি হসপিটাল থেকে বের হইতে যাবে, ওই মুহূর্তে মোহাম্মদপুর, মানে যে পুলিশের ইয়ারা আসছে, তখন সরাসরি তারা গুলি করা শুরু করে, টিয়ার সেল দেওয়া শুরু করে। মানে তারা কি এবং এটা আমরা অ্যাম্বুলেন্স ৩ দেখে তলা গুলি থেকে, করা শুরু করে? তার আগে থেকেই শুরু করতেছিল। কিন্তু অ্যাম্বুলেন্স যখন বের হবে, তখন হুম। তার আর পরিমাণ আরো বাড়ে। অ্যাম্বুলেন্সের দিকে কি মনে তারা হচ্ছিল গুলি যে করছে? তারা, হ্যাঁ, ও তখন অ্যাম্বুলেন্স তখন সিদ্ধান্ত নিল যে আমরা মেইন রোড দিয়ে বের হব না, তারা লালমাটিয়া দিয়ে বের হবে। মানে ভেতর দিয়ে বের হবে। আরেকটা ২ নাম্বার গেট ছিল সিটি হসপিটালের গ্রাউন্ড থেকে। ওখান থেকে বের হবে। বলল, "ভাই মেইন রোড থেকে বের হবো না। পুলিশ অনবরত গুলি বা টিয়ার সেল ইচ্ছা মারতেছে।" আমরা তখন আমি সিদ্ধান্ত নিলাম যে অ্যাম্বুলেন্সের সামনে ফারহান ফাইজের যে বাবা, উনি বসে আছেন। আমি পাশে ঝুলে আছি। আমার বন্ধু ফয়সাল, ও পিছনে, আরেকটা বড় ভাই বা ফ্রেন্ড ইয়ে হবে, উনি বাইরে দাঁড়ায় আছে, ধরে আছে। আর পিছনে ২ টা বাইক থেকে আসতেছিল। সম্ভবত এটা ওদের আত্মীয় হবে বা কেউ হবে। তখন আমরা জানতাম না কে। তো লালমাটিয়া হয়ে, আচ্ছা, জাকির হোসেন রোড হয়ে, আমি চাচ্ছি ১ মিনিট। আমি চাচ্ছি যে হচ্ছে ভিডিওটা যেন এই সেশনের মধ্যেই শেষ হয়। কারণ একবার অফ হইলে আমার আবার অন করতে অনেক ঝামেলা হয়। ল্যাপটপের ঠিক আছে, ইস্যুর ঠিক কারণে। আছে, আমি বলে তো দিচ্ছি। হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, একটু, হ্যাঁ। তো মানে একটু স্পিডে বলবেন তাইলেই হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনার যখন ফারহান ফাইজাল অ্যাম্বুলেন্সটা নিয়ে সাইরেন বাজিয়ে, বাজিয়ে যখন লালমাটিয়া হয়ে জাকির হোসেন রোড দিয়ে যখন টাউন হল পর্যন্ত চলে যাচ্ছে, তখন টাউন হল পর্যন্ত যারা, যারা ছিল, স্থানীয় নেতারা ছিল বা নেতা ছাড়াও যারা ছিল, তাদের আমরা তো সরাসরি দেখতেছে আমাকে বা আমাদেরকে। যারা চিনে তারাও ভয় পেয়ে গেছে যে আমাদের কিছু হইলো কিনা বা আমাদের কেউ কিনা। খালি দূর থেকে একজন বলল, "কার কি হইছে?" আমি বললাম যে একটা ছেলে মারা গেছে। তো তখন ১ম আপনার মোহাম্মদপুরে একটা মৃত ছেলের লাশ, মানে প্রকাশ্যে আমরা বলতে, বলতে যাচ্ছিলাম। এমনিতে তো অনবরত আপনার অ্যাম্বুলেন্স ১৮ যাইতেই তারিখ, যাচ্ছে। তাই না? সরোদিতে ১৮ তারিখ, হ্যাঁ। সড়কটি তো আপনার তো আসাদকে বন্ধই করে দিচ্ছে, গণভবনের রাস্তাটা। এইজন্য আমরা মোহাম্মদপুরের উপর দিয়ে খালি একের পর এক অ্যাম্বুলেন্স যাচ্ছে আর যাচ্ছে। তো যখন আমরা গেলাম হসপিটালে, আপনার হসপিটালে ইয়াতে বাবুল রোডে যে হসপিটাল আছে যেখানে গোসল করানো হয়। তো ওইখানে গিয়ে আপনার ওকে লাশ রাখা হয়। তো গোসল করানো হবে। ওর ফারহান ফাইজের বাবা গিয়ে সাথে, সাথে নামাজে চলে যান। আর তখনই চলে আসে হচ্ছে আপনার, আপনার কেরানীগঞ্জের এমপি, সম্ভবত এটা ঢাকা ২ হবে। বিপু, আ উনি হচ্ছে আমাদের তখনকার সময়ে সরকারের আপনার যোগা আম বিদ্যুৎ মন্ত্রী ছিলেন। আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত। তো উনি আসছেন। আমরা কিন্তু তখনও জানি না ফারহান ফাইজ কে বা তাদের কে কি হয়। তো যতদিন পরে জানলাম যে সে হচ্ছে ফারহান ফাইয়াজের আ সম্পর্কে আত্মীয় হয় উনার। উনি বলতেছিল ওখানে। তো ওখানে সাথে, সাথে হচ্ছে আপনার পুলিশের অনেকে কর্মকর্তা আসেন। ডিএনএমসির সম্ভবত প্রিন্সিপাল বা এরকম কেউ হবে, একজন আসেন। হঠাৎ করে একটা কল আসে। তো কল আসার পরে সবাই অনেক তাড়াহুড়া হয়ে যায়। কি কল আসে তখন আমরা জানতে পারি নাই। আমি, আমার বন্ধু ফয়সাল এবং আমরা নিচে যখন ছিলাম হসপিটালের নিচে, তখন আমার বন্ধু ফয়সালের সাথে বিপুর সাথে একটা বাকদ্বন্দ্ব হয়েছে। মানে কি কারণে হয়? বিপু মানে মানে যে ইয়া ছিল এমপি, সে বলতেছে, "তোমরা বাচ্চা ছেলেরা তোমাদেরকে কেন যে নামায় দিচ্ছে এই রাস্তা ইয়াতে, তোমরা কিসের জন্য এই আন্দোলনে, এটা সরাসরি রাজনৈতিক আন্দোলন। তোমরা এখানে করে নিজেকে মারতেছো, নিজেকে ইয়া করতেছো।" তখন আমার বন্ধু ফয়সাল, এটা নিয়ে একটা তর্ক চলে যায়। তখন আমি আবার একটা কথা বলে ফেলি যে, ওকে আবার পুলিশের ইয়ারা সরায় দিচ্ছিল। "এই আপনি চলে যান, উপরে চলে যান।"
তারা কিন্তু জানে যে আমরা ওই আন্দোলন থেকে ২ জন একদম সরাসরি আছি। তো ওই মুহূর্তে তখন আপনার আ আমার ফ্রেন্ডকে উপরে চ চলে যেতে বলে। আর আমি যখন থাকি তখন আমরা আমাদের তর্ক হয় মূলত এটা এটা কি নিয়ে ওই যে বাবর যে রোডের হসপিটালটার ভেতরের ঘটনা? হুম। হ্যাঁ, হ্যাঁ, ভেতরের কথা। তো তখন আপনার সম্ভবত আঞ্জুমান আ আমি যদি ভুল না করে থাকি মানে ওখানে হচ্ছে লাশ ধোয়া হয়। তখন হচ্ছিল সবসময়। করোনার সময় অনেক হেল্প করছে। তো ওইখানে আপনার বিপ্লব বলতেছে যে মন্ত্রী বলতেছে ওই মুহূর্তে যে, তোমরা হচ্ছে কেন এই রাজনৈতিক ইয়েতে নামছো?" তখন আমরা একটা কথা বলি যে, "পুলিশ আমাদেরকে মানে প্রতিরোধ করে বা আমাদেরকে আঘাত করতে পারে। কিন্তু আপনাদের দলীয় লোকরা কেন চা পাতা দিয়ে আমাদের শিক্ষার্থীদের আঘাত করতেছে, হত্যা করতেছে?" এটা নিয়ে আসলে মূলত না এটা ওরা না বা আমরা এটা এখানে শিবির আছে, এখানে জামাত আছে, এখানে বিএনপি আছে। আমার কথা হচ্ছে এখানে শিক্ষার্থীদের উপরে হামলা প্রকাশ্যে পুলিশের পিছনে রামদা নিয়ে কিভাবে দাঁড়ায় থাকে? এই প্রশ্নের উত্তরটাই তাদের সাথে আমাদের বাকদ্বন্দ্ব হয় মূলত। যে পুলিশের সাথে কিভাবে অস্ত্রধারী অন্যরা থাকে। একজন জনগণ যদি বলে থাকে কিভাবে সম্ভব? তো এটা নিয়ে বাকদ্বন্দ্ব হওয়ার পরে আমরা উপরে চলে আসি। আসার পরে তখনই আমরা জানতে পারি যে কোন এক ফোন আসে যে আপনার পুলিশের হেডকোয়ার্টার থেকে থেকে সম্ভবত এটা আ ডিবি থেকে আসে গোয়েন্দা প্রধান বা এরকম থেকে যে ফারহান ফায়াজের লাশ আপনার ডিএনএমসি তে যাবে না। ওর কোন জানাজা হবে না। তো আমরা তো ওইখানে যারা শুনতেছিলাম তখনই তো আমাদের মাথা রক্ত গরম। তখনও কিন্তু আমরা জানি না যে ডিএনএমসির ভেতরে কি মানে অবস্থা। মন্ত্রীর আত্মীয় হওয়ার পরেও এরকম একটা নির্দেশনা আসছে। মানে এখানে একটা জিনিস বলতে হবে যে মন্ত্রী যে আত্মীয় এটা কেউই জানতে চায়নি। কেউ জানেও না। এখানে সে নিজে আসছে। আবার এখানে প্রিন্সিপালও ছিল। কিন্তু এখানে ওখান থেকে আপনার নির্দেশ আসছে যে, যেহেতু মোহাম্মদপুরের একটা বড় ডিএমসি তো স্বাভাবিক আপনার বিপু যে সেও কিন্তু ডিএমসির একজন ছাত্র আমি যদি ভুল না করে। হ্যাঁ? সে ওখান থেকে পড়াশোনা করে বের হইছে। তো তার সাথে ওখানে একটা আলাদা সম্পর্কই আছে। তো সে ওখান থেকে আসছে নির্দেশ যে ওর জানাজা হবে না। ওর লাশ নিয়ে ইয়াতে চলে যেতে হবে। যেখানে কবর দিবে ওখানে। কিন্তু তখন ওই মুহূর্তে আ আপনার একটা বাকদ্বন্দ্ব হয় বা ওরকম একটা সিদ্ধান্ত নিতে আসে যে না জানাজা হবে। তো এখানে মন্ত্রীদের ভেতরে হবে কি হবে না তাদের ভেতরে হয়। আমাদের কাছে যেতে চায় না। আমরা বুঝতেছিলাম। যেহেতু আমাদের সাথে ওদের একটা তর্ক হইছে। তো যাই হোক গাড়ি ডিএমসি দিকেই রওনা দেয়। কলেজ গেট আপনার ক্যাম্পের পাশ দিয়ে যখন রওনা দেয় আমরা সেই গাড়ির সামনেই ঝুলে আবার যাই। ডিএমসির ভেতরে যাওয়ার পর আমরা শুনি প্রায় ৫,০০০ শিক্ষার্থী এবং এলাকার ছেলেপেলেরা সবাই ওইখানে জানাজার জন্য আপনার প্রস্তুত দাঁড়ায় আছে। এবং এটা অকল্পনীয় যে জিনিসটা এখন হয়তোবা আমি খুব মানে নরমাল এর ভাবে মধ্যে বলতেছি। সবাই জেনে গেছিল যে ডিআরএমসির একটা যে সিস্টেম। এটা আমরা হয়তোবা আমরা বলতে পারি যে এখন নরমাল ভাবে বলতেছি। কিন্তু ওই মুহূর্তের সিচুয়েশন মানে বলার বাইরে যে আমি আমার এক ভাইয়ের লাশ নিয়ে গাড়ির সামনে আমরা যাচ্ছি, কই যাচ্ছি কিছুই জানি না। একদিক থেকে পুলিশ গুলি মারে, এদিক দিয়ে যাচ্ছি তো যাচ্ছি। এইভাবে একটা মানুষ কিভাবে জানাজা পড়া বন্ধ করে দিতে পারে? মারছেন ঠিক আছে। মানে তোরা জানাজা এতই পড়া বন্ধ মানে করা তো এতই কিছুই না। মানে এরকমও হইছে আপনারা তো অ্যাম্বুলেন্স অন্য দিক দিয়ে নিয়ে গেছেন। অ্যাম্বুলেন্স থেকে লাশ কেড়ে নিয়ে গেছে। এরকম ঘটনাও ঘটছে। হ্যাঁ, হয়েছে। মানে এটা হচ্ছে মারার আপনার পরে যাত্রাবাড়ির লাশগুলা দিকে বা ভেতরে ছিল। গুম করে ফেলার চেষ্টা করা হইছে মারা যাওয়ার পরে। মানে লাশই দেওয়া হয় নাই তো ফ্যামিলির কাছে। সেখানে তখন আমরা যখন ডিএমসির ভেতরে গেলাম, যাওয়ার পরে জানাজা শুরু হবে। তো শুরু হওয়ার মাঝখানে বিপু ছিল। তারপরে প্রিন্সিপাল ছিল। ওর লাশ যখন সামনে ছিল। তো স্বাভাবিক ক্ষেত্রে স্টুডেন্টরা থাকবে না। মানসিকভাবে স্থির থাকবে না। জানাজার পড়া শেষ। সাথেই স্টুডেন্টরা তারা ঘিরে ধরছে পুরা বিপুর ইয়ারা। কোনমতে তাকে সেভ করে গাড়িতে তুলে তাকে বের করছে। সবাই ধাওয়া দিছে। পরে ডিএমসির একটা নির্দেশ ছিল উপর থেকে যে যদি জানাজা হয়ে থাকে তাহলে জানাজার জন্য স্টুডেন্টরা লাশ নিয়ে বের হয়ে মিছিল করতে পারবে না। ওই মুহূর্তে। এগুলো কিন্তু সিদ্ধান্ত হইছে খুব দ্রুত। কয়েক মিনিটে এক কলে। আমাদের সামনে আমরা দূরে তখন আমরা শুনতেছি এরকম সবকিছু। তো তখন ডিএমসির আপনার প্রিন্সিপাল ২ গেট অফ করে দিল। ১ নাম্বার ২ নাম্বার টোটাল অফ করে দিল। কাউরে বেরোতে দিল না। আবাসিক হোক আর যারই হোক বেরোতে দিবে না। এর মাঝখানে তো মনে করেন ওই মুহূর্তে আবার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে গোলাগুলি শুরু হয়ে গেছে। তো তখন আমরা আবার কি করলাম? যখন দেখতেছি যে ডিএমসি লাশ নিয়ে চলে গেছে, আপনার গণভবনের রাস্তা দিয়ে সে নারায়ণগঞ্জ আমি যদি নারায়ণগঞ্জ ওর বাসা, ফারুক ভাইয়াজের বাসা। আমি তখন শুনছি। তো নিয়ে চলে গেছে স্টুডেন্টদেরকে থামানোর জন্য যে না এটা নিয়ে লাশ মিছিল করা যাবে না। তাহলে এটা ছড়াইয়া যাবে। কিন্তু আল্টিমেটলি কি আর ধরে রাখা তো সম্ভব না। ঠিক পরের দিনই আপনার আ সৈকত সৈকতকে শহীদ করা হইলো দুপুরের দিকে। মোহাম্মদপুর বাস আ স্ট্যান্ডের ভেতরে। শুক্রবার দুপুরের দিকে আপনার নৌযানে। তো তখনও আমরা জানতাম না যে সৈকতও আপনার হচ্ছে আমারই মডেলে পড়া, ও আমারই জুনিয়র। আবার ও হচ্ছে আবার আমারই জুনিয়রের বন্ধু। আবার আমাদেরই
যে আমার এই ফ্রেন্ডের ফ্রেন্ড যে আবার শ্রাবন্তী, হ্যাঁ আমি আপুই বলবো। সেবন্তী, তো উনি যে হবে, হ্যাঁ সেবন্তী। হ্যাঁ সেমন্তী আপু যে উনি যে ইয়ে হবে এটাও আমরা জানতাম না। তো পরবর্তীতে আমরা যখন জানলাম যে হায়রে, তো নিজের ঘরের মানুষ নিজের ইয়ারাই মেরে ফেললো এবং খুব খারাপ ভাবে হত্যা করা হয়েছে। তো ঠিক তখনই 19 তারিখে মোহাম্মদপুরের আপনার জিনিসটা একদম ৩ রাস্তা মোড় থেকে শুরু করে সব জায়গায় ছড়াই গেল, মানে পুরো অলিগলিতে ছড়াই গেল অবস্থা এরকম। হ্যাঁ, মোহাম্মদপুরে আপনার মূলত আন্দোলনের ইয়াটা হচ্ছে সলিমুল্লাহ রোডে। ওখানে পয়েন্টে পয়েন্টে আগুন লাগানো হয়, মানে প্রতিরোধ করা হয়। বা আপনার এখানে আবার কিছু বিষয় আছে এখানে। আহ মোহাম্মদপুরের যে সলিমুল্লাহ রোডে যে কাজটা হয় এখানে কিন্তু কোনো শিক্ষার্থী ছিল না। এখানে আবার আপনার দলীয় লোক ছিল। শিক্ষার্থী ছিল না ভুল বলবো না, সবাই তো শিক্ষার্থী লেখাপড়া করে, কিন্তু আপনি ওই হিসাবে যদি বলেন যে শিক্ষার্থীর পোশাকে ছিল কিনা স্কুল কলেজের পোশাকে, না তখন আবার শিবিরের জায়গা থেকে আবার তারা ছিল, এটা আমাদের নিজের চোখে দেখা। এইটাতে তো কিন্তু আসলে তখন সবাই নেমে আসছিল, সব ধরনের হ্যাঁ, দলমত তখন নির্বিশেষে ইয়ে ছিল সবাই। আহ আপনি মোহাম্মদপুরে তো আন্দোলন করছেন একেবারে আপনার পরিচিত আর কেউ কি শহীদ হয়েছে? পরিচিত বলতে খুব কাছের যদি আমি বলে থাকি যে আপনি হয়তোবা জানেন যে আমি আর্ট করে থাকি, আমরা জুনিয়র আর্টিস্ট হিসেবে আর্ট করে ইয়ে করি। তো এর মধ্যে ছোট্ট ছোট একটা স্টোরি বলি যে যখন আপনার বিটিভিতে আহ কিছু নায়ক নায়িকা বা যারা তো ওই সময় গিয়ে প্রতিবাদ করে, আর একদিকে যখন ফার্ম গেটে সচেতন আহ যা আপনার যারা আর্টিস্ট আছেন বা আপনার নাট্যকার যারা আছেন তারা সেখানে এসে যখন প্রতিবাদ করে বৃষ্টির ভিতরে, তো ওই মুহূর্তে কিন্তু আমরা বাহিরে ছিলাম। তা ওই মুহূর্তে আপনি নাম শুনলেন মোর্শেদ মিশু ভাই। উনি আমি উনি একজন আর্টিস্ট। তো উনি বলে যে আমরা একটা গ্রাফিটি করব বা আমরা একটা দেয়াল লিখন করব প্রতিবাদে, এই স্বৈরাচারী বা এই গণহত্যার প্রতিবাদে। তো তখন আমাদের একটা মানে আমাদেরকে একটা অ্যাড্রেস বলে দেওয়া হয় যে ওইখানে যেতে। তো আমরা ওইখানে যাই হচ্ছে আপনার আহ হাতিরঝিলের যে মগবাজার গলিতে একটা আছে, ওখানে আমরা হাতিরঝিলে ওখানে চলে যাই যে যেভাবে পারি। তো ওইখানে গিয়ে খুব মজার বলবো এই মুহূর্তে এই কারণে, কারণ ওখানে একটা চোর পুলিশের খেলা হয় যে আমরা ওয়ালের ভিতরে আর্ট মানে গণহত্যা বা প্রতিবাদ লিখতেছি, আর আমরা ডানে বামে দেখতেছি পুলিশ আসবে না কে আসবে শব্দ। আবার আসতেছি কিন্তু মিশু ভাই তো মিশু ভাই উনি স্ট্যান্ড বাই ছিল একদম। উনি আমাদের আসছে যে এটা ওর নজরে রাখিস, তোরা সেফ থাক, বাকিটা আমি সামলাই নিবো। তা আমি ছিলাম আপনার দূরে দাঁড়িয়ে যে আমি দিতাম সিগন্যাল, সিগন্যাল দিতাম যে পুলিশের গাড়ি বা র্যাবের গাড়ি দূর থেকে আসতেছে কিনা। তা পিছনে যখন সিগন্যাল দিতাম তারা আবার মনে করেন, আমরা তখন ৪-৫ জন ৫ থেকে ৬ জন ছিলাম, বৃষ্টির ভেতরে আমাদের প্রতিবাদের লিখনটা হয়। তো শেষ বেলায় গিয়ে আপনার আমরা ধরা পড়ে যাই। বিশেষ করে মিশু ভাই ওনাকে জবাবদিহিতা দিতে হয়। তো আমরা সবাই দৌড়ে আমি একদম হাতিঝিল থেকে এক দৌড়ে আমি হচ্ছে আমার আপুর বা ভাইয়ের অফিস থাকে ইয়াতে আপনার কি বলে আ আ কোথায় জানি এটা তেজগাঁয়, ওখানে চলে যাই। ওইখানে নিয়ে আশ্রয় নেওয়া লাগে। তো এটা বললাম এই কারণে যখন আমাদের মানে এগুলা হচ্ছে আপনার ১৯ তারিখের পরে, আমি যদি ভুল না করে থাকি ১৯ তারিখের পরে মোহাম্মদপুরের বাইরে থেকে আপনার এই অ্যাটাক গুলা শুরু হয় বা ধাওয়া পাল্টানো শুরু হয় আবার। তো তখন আপনার আমাদের বিভিন্ন জায়গায় আমরা একেক সময় আমি হচ্ছে প্রতিবাদের জায়গায় ছিলাম। তো এই যে আমাদের যে আর্টিস্ট বা আমাদের কাজের ভেতরে একজন ছিলেন, সে হচ্ছে ছিল নাম ঋষি। তো ও ছিল আমাদের মোহাম্মদপুরের ৩ রাস্তা মোড়ে। ও মূলত ফটোগ্রাফারই প্লাস ও মডেল হিসেবে কাজ করছে। তো ঋষি ভাই হতেছে আমাদের যে ইভেন্ট গুলো আমরা করতাম, ওই যে শুরু থেকে বলতেছে আমরা বিভিন্নভাবে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতাম। তো মিশু ভাই যখন খাল প্রজেক্ট করতো বা কোনো আর্টের কোনো দেয়াল লিখন হতো ইচ্ছা সময়ে, তো ও আমাদের ফটোগ্রাফার হিসেবে কাজ করতো বা স্বেচ্ছায় সবকিছু করতো। জুলাইতে আপনার ৩ রাস্তার মোড়ে একজন মারা যায়, অনেকেই তো মারা যায়। তার মধ্যে একজন হচ্ছে আমরা যখন জানতে পারি যে ঋষিকে হত্যা করা হয়েছে বা মারা হয়েছে। এটা আজও আমরা কেউ ক্লিয়ার না যে ঋষি ভাইকে কিভাবে তাকে হত্যা করা হয়েছে। তাকে কি বাসায় তাকে লাশ পাওয়া গেছে। বাসার ভেতরেই তাকে বেডের মধ্যে তার লাশ পাওয়া গেছে। কত জুলাই তারিখটা কি মনে করতে পারেন? এটা আপনার ইয়ার পরে ২৩-২৪ তারিখ হবে আমরা যদি ভুল না করে থাকি। ঋষি ভাই হচ্ছে আপনার তার আগে তার কিছু ফটো ছিল, এটা ভালো ভাইরাল হয়। এটা হচ্ছে আপনার ঢাকা সিটি কলেজের বা এই ঢাকা শাহবাগের এরকম কিছু ভালো, ভালো পিকচার সেগুলা জুলাই হিসাবে তখন ওই মানে সময় তার করা এগুলা তার ফেসবুকে ফটোগ্রাফি করা ভাইরাল। পিকচার। হ্যাঁ, হ্যাঁ। তার নিজের তোলা। সে প্রফেশনাল ফটোগ্রাফার ছিল। এবং এই ছবি তোলার পরেই হচ্ছে তাকে হত্যা করা হয়। এটা আমরা এলাকা থেকে জানতে পারি। তার লাশটা তার ঘরে পাওয়া হয়। যখন তার সম্ভবত আমরা নিউজে দেখতে পারি তার মা না বাবা
বাবা আসছিল এবং সে স্বীকার করে যে সে আসলে আত্মহত্যা করছে বা ইত্যাদি ইত্যাদি। অনেক কিছু একেক সময় একেক কথা আমরা জানতে পারি যে আসলে সত্যটা আমরা এখনো জানি না যে সে আত্মহত্যা করলে তো তার ল্যাপটপ বা তারপর ক্যামেরা তো থাকার কথা। হুম? মানে আমরা যখন মারা শুনছি যে তার গেছে ক্যামেরা গুলো কিছুই মারা নেই। গেছে কিভাবে? তাকে কি মানে গুলি করে হচ্ছে নাকি অন্য কোনো ভাবে মারা হচ্ছে? মানে যদি মারা হুম, তাকে আমরা আমি যেটা আমরা এলাকা থেকে যে নিউজটা আমরা পাইছি যে তাকে হইতেছে হত্যা করা হয়েছে আচ্ছা, ঘুমের ওষুধ বা এরকম কোনো কিছু দিয়ে বা এমন কিছু হবে যে যেটা আমরা ওই যে আমরা বললাম ওর লাশটা কেউ দেখতে পারেনি। ওই যে প্রপারলি আমরা যে বলবো যে ওর লাশ গুলি করে মারা হয়েছে নাকি ওকে ছুরি দিয়ে মারা হয়েছে নাকি ঘুমের ওষুধ কি দিয়ে মারা হয়েছে এটা কেউ দেখতে পারেনি এবং এটা সম্ভবত রাতের ভেতরেই তাকে নাই করে দেওয়া হয়েছে মানে আর টোটালি ওর উনার পরিবারকে এখানে উনার ও যদিও ল্যাপটপ, ব্যাচেলর ক্যামেরা ছিল যা ছিল মানে সেগুলোর মধ্যে কি ছবি-টবি কিছু ছিল পাওয়া নাকি যায়নি। কিছুই পাওয়া যায় আমরা এলাকা থেকে যারা আশেপাশে যেহেতু সে আশেপাশে ওই ওখানকার বাড়ির আশেপাশে ছিল আমার বাড়িটাও অনেকে বলতে চায় না এবার হয়তো বা এটা অনেক ভালো একটা প্রভাব এলাকার সে কি ভিতরে শহীদ হিসেবে চলতেছিল লিস্টেড হইছে? বা এটা নাকি ফার্দার কোনো হ্যাঁ তদন্ত করা হচ্ছে? না এটা নিয়ে আমি অনেক নিউজ খোঁজার চেষ্টা করছি আমি পাইনি মানে যে সে ওকে শহীদ কেন মানে হত্যা সে করা হয়েছে সে তবে আসলে শহীদ হিসেবেও এতটুকু লিস্টেড হয়নি, তাই তো? না হয় শহীদ হিসেবে তাকে লিস্টেড করা হয়নি এবং এটা যেহেতু আপনার জুলাইয়ের অন স্পটে এইভাবেই মারা হয়েছে এটা আমরা ধরেই নিব তাকে মারা হয়েছে আপনার আম, ওই সময়ের তার যে প্রতিবাদী যে ইয়াগুলো ছিল ছবি তোলার ছিল ওটার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে না হলে তো পুলিশ যখন তার বাপ মা গিয়ে কিসের জন্য আপনার মামলা করতে পারবে না আর মামলা করতে চাইলেও কেন বিভিন্ন তালবাহানা বা বিভিন্ন অনেক সময় অনেক রকমের কিছু আপনার আমরা শুনতে পাই তো তখন আমরা এলাকায় যাওয়ার পরে যখন জানতে পারলাম যে ওর কাছে কিছু ফুটেজ ছিল যেটা তিন রাস্তা মোড়ের অনেক যে পিকচার গুলার আজকে যদি থাকতো অনেক কিছু প্রকাশ চলে আসতো যে এখানকার কারা লিড দিচ্ছে বা লিড না দিলেও এটার পিছনে অনেক হত্যাকাণ্ডের অনেক কিছু কিছু ক্লু তার কাছে ছিল বাট ওগুলা কোনো কিছুই আসলে আমরা পাইনি মগবাজার ফ্লাইওভারে যখন আমাদের প্রজেক্ট চলতেছিল আর্টে মগবাজার ফ্লাইওভার থেকে আপনার সাত রাস্তা মোড় পর্যন্ত ফ্লাইওভারের যে পিলার গুলো ওগুলো আমাদের নিজেদের আর্ট করা তো ওটা মিশু মিশু ভাইয়ের উপরে আপনার প্রজেক্টটা হাতে আসে তো তখন সে আমাদের বিভিন্ন মাঝে মাঝে সে আমাদের ফটো বা আগের প্রজেক্ট গুলোতেও সে হচ্ছে কাজ করে আসতো বা কাজ করতো আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের পতনটা আসলে কেন হয়েছিল? আসলে দেখেন আমার শরীরে যদি ক্যান্সার শুরু হয় ডাক্তার যদি বলে যে আপনার শরীরে ক্যান্সার আসছে ক্যান্সার কখনো একদিনে আসে না আস্তে আস্তে সে গ্রো আপ হয় একটা সময় স্টেজ যখন পার হয়ে যায় যখন একটা ক্যান্সারের রূপটা ও নিজের কাছে প্রকাশ করে এরপরে সে চিকিৎসা করলে ভালো হয় আর না করলে শেষ স্টেজ থার্ড স্টেজে চলে যায় কেন এই কথাটা বললাম আওয়ামী লীগের কথা বলেন বা শেখ হাসিনার কথা বলেন প্রথমত আমি একটু ইন্ট্রো দিয়ে রাখি আমার পরিবার আমার নানা আমার বড় খালাকে নিয়ে ৭ই মার্চের ভাষণে খুব সামনে স্টেজে ছিল এবং ছোটবেলায় আমরা যখন বড় হয়েছি মূলত এই যুদ্ধের কাহিনীগুলো শুনে শুনে আমরা একটা যুদ্ধের মতো একটা ইয়ে নিয়ে আমরা বড় হয়েছি আহ, আওয়ামী লীগের বা শেখ হাসিনার এই দায়ভার কি তার নিজের জন্য তার পতন যদি প্রশ্নটা এমন হয় আমি বলবো ওই যে ক্যান্সারের কথাটা বললাম আওয়ামী লীগের পতন হয়েছে আপনার ২০০৯ সালের যে ৯ সালই হবে যে আপনার বিডিআর হত্যাটা হয় যে ৫৪ সেনার এটা প্রকাশ্যে বড় বড় ঘটনার যদি আমি বলে থাকি ছোটখাটো বাদই দিলাম এরপরে আপনার শাপলা চত্বর এরপরে আপনার নিজেদের এগুলো তো রাজনৈতিক বড় বড় প্রেক্ষাপট থেকে কিন্তু সে হেরে যায় তখনই যখন নিজের দলের তাদের দলের লোকের যারা আপনার ত্যাগী নেতা তাদেরকে বাদ দিয়ে যখন আপনার পথ বাণিজ্য শুরু হয়ে যায় আপনি একটা ছোট্ট একটা ক্লিপ মনে বলে রাখি জুলাইতে ওবায়দুল কাদের আপনার সে হইতেছে গুলিস্তানের ওই যে তাদের যে অফিস ওইখানে একটা ভাষা দিতেছিল বক্তব্য দিচ্ছিল যে আমাদের এই জুলাইয়ের এই যুদ্ধ হচ্ছে আমাদের আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার যুদ্ধ আমাদেরকে বাঁচতে হবে এই করতে হবে আপনি ভিডিওটা খুঁজে পাবেন যে ওইখানে তার দলীয় লোকেরই যারা অবসরে চলে গেছে বা যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বা তারা যারা তাদেরই ত্যাগী নেতা ছিল হুম ওই ত্যাগী নেতারা পিছনে তাকে ভুয়া ভুয়া কাদের বলে ওবায়দুল কাদের বলে ভুয়া ভুয়া বলে পিছনে ডাকতে থাকে এটা কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় পরে মিডিয়াতে এটা ডিলিট করে দেয় পরে আমরা এটা দেখতে পাই আপনি খুঁজে পাবেন যদি থাকে এখন তো এখানে আওয়ামী লীগ নিজেই নিজের কাছে হেরে যায় যখন তাদের ত্যাগী নেতাদেরকে তারা টাকার বিনিময়ে তারা ফেলে দেয় তখন একটা সময় গিয়ে আপনার এটা ব্যাকফায়ার হয় এইভাবে এটা হচ্ছে তাদের ক্যান্সারের প্রথম স্টেপ শুরু হয় আর শেষটা তো হাসিনা নিজের কাঁধে নিজেই করে সে ভুলেই গেছিল যে আমি কাদেরকে মানে গণহত্যা যেটা বলতেছি দেখেন শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল যদি বলে থাকি
যে সে অহংকারের, এটা ভুল না আসলে, এই বয়সে এসে কেউ ভুল কিভাবে করে, মানে এটা বলার বাইরে। মানুষ মানসিক সমস্যা না হইলে এটা কখনো এত ভুলে যাওয়ার কথা না। কিন্তু সে এই জিনিসটা এমন পর্যায়ে চলে যায়, সে যখন একের পর এক এই পুলিশ যখন, আমি আপনাকে একটু এটা বলতেছি যে পুলিশ যখন মানে আপনার গুলিগুলা ছাড়ানো হয়, আমাদের সাথে কিন্তু পুলিশেরও কথা হয়। যখন আমরা আন্দোলনে হেঁটে যাচ্ছি নরমাল ভাবে, ব্যানার নিয়ে, পতাকা নিয়ে ইত্যাদি হয়, আমি কিন্তু পতাকা রাখতে পারতাম না। নীলক্ষেতে আমার এক মামার দোকান আছে। ওইখানে গিয়ে আমি পতাকা জমা দিয়ে তারপরে আমি বাসায় আসতাম। কারণ আমি জানি বাসায় আমার গেলে পতাকা রেখে দিবে। এমন হইছে। আবার যেতাম আন্দোলনে, ওখান থেকে পতাকা নিয়ে যেতাম। তাহলে আমাকে বলেন, মানে শেখ হাসিনার বাবা যেখানে আপনার ৭ই মাসের ভাষণ দিয়ে আসছে, এত বড়, বড় কথা বলে আসলে এত বড়, বড় তাদের এই নাম দিয়ে এত বছর চালায়। তো সেইখানে পতাকা নিয়ে আমি রাস্তায় হাঁটতে পারতেছি না, বাংলাদেশের পতাকা নিয়ে। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, ইয়া করতেছে, এই মানে কোন পর্যায়ে আমরা চলে গেছিলাম তখন। তো শেখ হাসিনার অন্যতম নিজেরই হচ্ছে তার অহংকার। সে মনে করছিল আমি মনে একজন মানে দেশপ্রেমী ছাড়া আর দুনিয়ার কোনো দেশপ্রেমী নাই। আর মূলত হচ্ছে সে তো নিজের বাবার ১৭ বছরেও সে কোনো তার বাবার যে হত্যার বিচার সে নিজেও করতে পারে নাই। সে ভাবছে যে আমি আরো এভাবেই চালায় যাবো। এভাবে তো মানে কথা বললে শেষ হবে না। কিন্তু তার পেরেক সে নিজেই মারছে, যেদিন সে শিক্ষার্থীদেরকে উপর গুলি চালানো হলো এবং তার দলীয় লোকদেরকে দিয়ে আমাদের উপর আঘাত হচ্ছে। সে ভুলে গেছে যে এই যে শিক্ষার্থী মানে হচ্ছে সামনের প্রজন্ম বা নেক্সট জেনারেশন। জেনারেশন হাত দিয়ে ফেললে না, এটা হাসিনা, শেখ হাসিনা বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপিও যদি বলেন, কেউই অস্তিত্ব থাকবে না। এটা যদি আপনি বলেন স্বৈরাচারী, স্বৈরাচারী হওয়া লাগবে না। শিক্ষার্থীদের আঘাত দিতে স্বৈরাচারী হওয়া লাগবে না। কিন্তু সে প্রতিষ্ঠানে হাত দিয়ে ফেলছে এবং সে জঘন্যভাবে প্রতিষ্ঠানে ভাবে হাত দিয়ে, শুধু যদি এটা প্রতিষ্ঠান পর্যায়ে থাকতো একটা হইতো। কিন্তু এই সময় হেলিকপ্টারে চলে গেছে, যখন শিশু হত্যা থেকে শুরু চলে গেছে প্রকাশ্যে দিনে দুপুরে, সেটা আর আপনার আম পর্যায়ে থাকে। আচ্ছা, শেষ বলার একটাই আছে, যে বললাম যে এই যে বলার পরে আমাকে যদি মেরেও ফেলে, আমাকে যদি হুমকিও দেয়, হুমকি এটা তো আর আজকে নতুন না। আপনার যদি মেরেও ফেলে, সেটা আমি আমার ভেতর থেকে আমি শহীদি ভাবে মরবো নাকি কি হিসাবে মরবো, ওটা আমার কাছে কোনো আসবে যাবে না। কারণ আমি মরে গেলেই শেষ। এর হচ্ছে কিছু আর কিছু বলার থাকে না। শুধু আমার মা আর ভাই একটু বেঁচে থেকে শেষ পর্যায়ে যেটা ভালো থাকতে পারে এটাই। কিন্তু যদি ভাই আমাকে মারতে চান বা আমাদেরকে মারতে চান, এটাও মনে রাখেন যে আমাদেরকে যদি মাটির নিচে দেওয়া লাগে, সে মাটির নিচে আপনাকেও যেতে হবে। এই কথাটাই মাথায় রেখেন। ওই মাটির নিচে আপনার সন্তানও খুবই যাবে। সুন্দর একটা কথা। ওই মাটির নিচে আপনার বাবা-মা ধরেন চলেও গেছে অলরেডি। তো যারাই মারবেন, যারাই মাটির নিচে দিতে চাবেন, এটাও মনে রাখবেন কোরআনেই লেখা আছে যে মাটির নিচ থেকেই আমাদেরকে আবার সবাইকে একসাথে উঠাবে। এটা কিন্তু কোনো গুজবের কথা না। আচ্ছা, আপনি কি কোনো মেসেজ দিতে চান কিনা জুলাই যোদ্ধাদের প্রতি এবং তাদের অপোজিটে যারা আছে, মানে আওয়ামী লীগের যারা আছে তাদের প্রতি? মেসেজ যদি থাকে আপনি দেন। আচ্ছা, দিন শেষে আমাদের সবাইকে স্থির হতে হয়। একটা সময় গিয়ে। আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে গিয়ে এই যে যারা হত্যা করছে তারা কি একবারও ঘুমাতে যেয়ে শান্তি পাইছে? পায় নাই। তারা জানে তাদের অপরাধ কোথায়, কত কিছু। এখন আমাদের জীবনটা কি ওই, আমি যদি মানে আমাদের সাধারণ জনগণের অবস্থা বলতেছি বাংলাদেশের, মানে জীবনটা কি এরকমই যে একজন বঙ্গবন্ধুকে চিনে, আরেকজন শহীদ জিয়াউর রহমান সাহেবকে চিনে, আরেকজন এরশাদকে নিয়ে, এটা কি কখনো রাজনীতির একটা লাইফস্টাইল হতে পারে? আমি কোন দেশে কি এরকম আছে কি আমি জানি না। এই যে লালন পালন করে যাচ্ছে, এই ওকে মারতেছে, ওকে মারতেছে। হ্যাঁ? এই যে যারা বলতেছে যে জুলাই ডট, ডট, হ্যাঁ? আচ্ছা ভাই মানছি আপনি জুলাই ডট, ডট মানছি যান। আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখেন না যে এই যে ছেলেমেয়েরা আগুনে পুড়ালেন প্রকাশ্যে, এই যে আপনি যাত্রাবাড়িতে গোলাগুলি করে প্রকাশ্যে আপনি মেরে দিলেন। সে যে হোক, জামাত হোক, শিবির হোক, বিএনপি হোক, এই যে আপনি যেভাবে মারলেন, এটা কি আপনার কোন দিক থেকে জাস্টিফাই হয়? আচ্ছা ঠিক আছে। সবকিছু মানলাম। ২ বছর পার হয়ে গেছে। আমাদের হাদী ভাই। আপনার হাদী ভাইকে কেন মারলেন? আপনি তো হাসনাত আব্দুল্লাহ বলেন, ভাই বলেন, নাহিদ ভাই বলেন, যারা সরাসরি আন্দোলনে আ আ সজীব ভুঁইয়া বলেন, তাদেরকে তো হত্যা করলেন না। আপনি কেন হাদী ভাইকে হত্যা করে আপনি নিজেকে একদম মাস্টারপিস বানায় ফেলাইলেন যে না, একদম মাস্টারপিসটা মেরে দিছি। কারণ সে মাস্টারপিস ছিল। কারণ সে এমনভাবে কথা বলতেছিল, সে কোন দলীয় হিসাবে না। সে পয়েন্টে কথা বলত। যে তুমি এনসিপি দোষ করছো, তোমার এটা দোষ। তোমার শাস্তি পাইতে হবে। তুমি জামাত, তুমি বিএনপি, তুমি আওয়ামী লীগ, যেই হোক। সে ছিল পয়েন্টের, উনি পয়েন্টের দিক দিয়ে কথা বলত। এখন
হাদি ভাই আমাদের শেষ একটা মানে কি বলবো এটা বলে শেষ হবে না। হ্যাঁ? আমাদের জায়গা থেকে সে অন্যরকম একজন পারসন। আমাদের সব আন্দোলনের একজনই হিসাবে শেষ পর্যায়ে এসে। হ্যাঁ? জুলাই তো যারা শহীদ হইছেন তো হইছেই। শেষ শহীদটা যখন উনাকে পেরেক ঠেকতে দিল, আপনি কি মরবেন না? আপনি তো মারা যাবেন। আমি আ আমি সবই মানছি জান। এই যে ছেলেমেয়েগুলো আমরা বলতেছি যে জুলাই এই, আরেকজন বলতেছে জুলাইয়ের এই ডট। আপনি আমি যতই মারামারি করি, দিন শেষে কি আপনার আমাকে মরতে হবে না? মরতেছি কি আপনি কি তখন এখন আপনি বলতেছেন যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার ওদিকে আরেকজন বলতেছে ছাত্রদল, আরেকজন জামাত, আরেকজন এনসিপি নিজেদের নাম দিতেছে। ঠিক আছে, সব নিজেদের ট্যাগ দিয়ে নিজেরা সামনে প্রকাশ্যে আসতেছি। কিন্তু আল্টিমেটলি মারা যাওয়ার পর একজন খুনাখুনি করার পরে, মৃত্যুর পরে কি এই প্রশ্ন দিতে পারবেন? যে আমি বঙ্গবন্ধুর জন্য বা হাসিনার জন্য আমি ওই শিক্ষার্থীকে খুন করে আসছি। আল্লাহ আমাকে বাঁচাও। আমি বিএনপির অমুকের জন্য ওকে হত্যা করে আসছি। জামাত, শিবির, এনসিপি যে দলই আসুক সামনে ইত্যাদি। তো দিন শেষে ওই যে মেসেজটা দিতে চাই যে আজকে যে আমি ২ টা কথা বললাম, হ্যাঁ? এই কথা বলার পরে আজকে বাদে কালকে আমাকে মেরে ফেলতে পারেন। ১০ বছর পরে মেরে ফেলতে পারেন। আবার এটাও বলতে পারেন, আপনি তো আওয়ামী লীগের ২-৪ টা ছবি বের হবে সিওর যে আপনি তো আম ৩৩ নম্বর ওয়ার্ডের কি রাজীব ভাইয়ের সাথে তো আপনার ছবি আছে। আপনি ওখানে গেছেন। আপনি এলাকার নেতাদের সাথে ছিলেন। ভাই আমি আপনাকে আগে থেকে বলছি যে ১০ বছর আমি অলমোস্ট স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করি। আমরা চাইতাম। হ্যাঁ, মিছিলে ১ বার ২ বার আমি গেছি। ওই যে বড় ভাই চলেন জানি আর। কিন্তু পদ-পদবি নিয়ে যদি চিন্তা করতাম তাহলে ১৭ বছর আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা ছিল। কিন্তু তার মানে এই কি যে আপনি হত্যা করবেন আর আপনার হত্যারে আমি সাপোর্ট দিব? আচ্ছা, লাস্ট একটা উদাহরণ দিয়ে যাই। শেখ হাসিনার অবদান খুব ভালো ছিল। এটা সত্যি কথা। আমি এখনো বলতেছি যে সে এত প্রখর একটা ব্রেইন একটা সে মানে চলে গেছে। কিন্তু সে কিছু জিনিস দিয়া রেখে গেছে। যে তুমি না চাইলেও আমাকে চাবা। কেমন? আপনারা বলতে পারেন যে আমি মেট্রো রেল করে দিয়ে গেছি, পদ্মা সেতু করে দিয়ে গেছি, এগুলো করে দিয়ে গেছি। কার টাকা দিয়ে করছে? জনগণের টাকা দিয়ে। কিন্তু করছে। একদিক থেকে আপনার কাজে দেখে হ্যাঁ, আবার আমি যদি ইকোনমিক থেকে দেখি, সে আমাদেরকে ধসায় দিয়ে গেছে। ওই দিক থেকে যদি চিন্তা করি। এখন বাঙালি কি এটা দেখবে যে সে ৳৫,০০০ ৳৫০,০০০ দিয়ে কাজ করছে। বাঙালি কিন্তু এটা দেখবে না, বুঝবে না। সে বুঝবে কি আমি মেট্রো দিয়ে উত্তরা থেকে মতিঝিল যাইতে পারতেছি আলহামদুলিল্লাহ। জয় বাংলা, জয় বাংলা। শেখ হাসিনার অবদান, শেখ হাসিনার অবদান। এটাই দেখবে। কিন্তু সে যে এই কাজটা করলো ৳১০ র কাজ ৳৫০ দিয়া, দিন শেষে কিন্তু আপনাকে আমাকে ওই যে বাজার করতে গেলে ওইটারই ট্যাক্স দেওয়া লাগে। ডাবল এর ডাবল। টাকার মান বেড়ে যায়, কমে যায় ইত্যাদি অনেক কিছু। তো কথা হলো এত কিছু করেও, এত উন্নয়ন করেও, এত কিছু করেও সে কেন ধরে রাখতে পারল না? কারণ সে জনগণের একদম আপনার লাস্ট যে জেনারেশনটা থাকে, জনগণের যে সন্তানরা থাকে, মানে বাপ-মায়ের যে সন্তানরা, ওটাই তো প্রজন্ম। ওরা বেঁচে না থাকলে তো আর আপনার দেশ আগাবে কিভাবে? কাকে নিয়ে দেশ আগাবে? আরেকটা বিষয়, আমরা ওখানে কিন্তু হাত দিবে। আসলে ভোটও দিতে পারি নাই। আমরা ভোটের বয়স হওয়ার পরেও দেখা গেছে যে আমরা ২ বার ভোট পাইছি কিন্তু আমরা একবারও ভোট দিতে পারি নাই। এই ঘটনাও কিন্তু হাসিনার আমলে